ছি, এমন করে কেউ শাড়ি পরে? এভাবে শাড়ি পরলে মানসম্মান তো যাবেই, তারপর ছেলেপক্ষ নির্ঘাত তোকে রিজেক্ট করবে, তার সাথে অপমানটাও ফ্রিতে হয়ে যাবে। তুই কি এই অবস্থায় ওনাদের সামনে যাবি? ওই, তোকে কি বলছি শুনছিস না নাকি? ধুর, তোর যা ভালো লাগে তুই কর, আমি গেলাম, আমায় ডাকবি না বলে দিলাম। কথাগুলো বলে ঋদ্ধি মুখ গোমরা করে রুম থেকে বেরিয়ে এলো। অনেকটা রাগও হচ্ছে ওর। আজ বাড়িতে ছেলেপক্ষ এসেছে ওর ছোট বোনকে দেখতে, কিন্তু বোন যেভাবে শাড়ি পরেছে তা দেখে ঋদ্ধির মাথা খারাপ। বোন যা জেদি হয়েছে, কোনোদিনও অন্য কারো কথা মানবে না। এজন্য অগত্যা মাথা না ঘামিয়ে ড্রয়িং রুমে চলে যায় সে। পেছন থেকে চিমটি কেটে মা বলে, ও কোথায়? ছেলেপক্ষ কি সারাদিন ওর জন্য বসে থাকবে নাকি? যা নিয়ে আয় ওকে। ঋদ্ধি একটু বিরক্ত নিয়েই বলে, তোমাদের ছোট মেয়েকে তোমরাই তো মাথায় তুলেছ, যা জেদি হয়েছে, না জানিও শ্বশুরবাড়ি গিয়ে কি করবে, এখন নিজেরাই সামলাও। সুহান? সুহান ঋদ্ধির 1 বছর বয়সী ছেলে। কোথায়? ঘুমিয়েছে ও? হ্যাঁ, ঘুমিয়েছে, কিন্তু ও আর কত সময় নেবে বলতো? পেছন থেকে হালকা কেশে দুলে দুলে হেঁটে একজন বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায় তাদের দেখে। আরে, আপনারা সবাই দাঁড়িয়ে পড়লেন কেন? আরে বসুন বসুন। মেয়েটি সবাইকে উদ্দেশ্য করে বলল। মেয়েটির কথা শুনে তো সবাই হা হয়ে আছে। আরও হা হয়ে আছে এটা দেখে যে মেয়েটি পরনে কি পরেছে। আপনারা যদি এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে বিয়ের কথা কিভাবে শুরু হবে বলুন তো? বসুন। ধমক খেয়ে সবাই বসে যায়। ছেলের মা ও বাবা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটির পরনে একটি খয়েরি রঙের শাড়ি। খুবই সুন্দর করে শাড়িটি পরেছে সে। পরা বলা যায় না, আসলে পেঁচিয়েছে। এমন শাড়ি পরা দেখে অনেক ছেলে মেয়ে, ছোট বড় মানুষেরা কাত হয়ে যেতে পারে। শাড়ি পরার ধরনটাই এমন ছিল। চুলগুলো উস্কো খুস্কো করে রাখা, দেখে মনে হবে পাখি বাসা বেঁধেছে। ঠোঁটে কালো লিপস্টিক, চোখে ডার্ক গ্রিন কালারের আইশ্যাডো এবং 2 কানে সাইকেলের চাকার মতো ইয়াররিং, সব মিলিয়ে অসম্ভব রকম অসুন্দরী। মেয়েকে দেখে রাশিদ সাহেবের হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। গেস্টদের সামনে কিছু বলতেও পারছে না মেয়েকে। হ্যালো এভরিওয়ান, আই অ্যাম নওশিন রায়া, এই বাড়ির ছোট মেয়ে, যাকে আপনারা নিজেদের ছেলের জন্য দেখতে এসেছেন। মেয়ের এমন কাণ্ডে রাশিদ সাহেবের মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে, তবুও খুব সামলে বলে ওঠেন, আপনারা কিছু মনে করবেন না, ও এমনই, ছোট থেকে বেশি কথা বলে এবং আজকাল বিভিন্ন রকম ফ্যাশন চলছে, তাই রায়াও এমন গেটআপে এসেছে। রাশিদ সাহেবকে থামিয়ে রায়া বলে উঠল, আহ বাবা, তুমি তো সব বলে যাচ্ছ, ওনাদেরও কথা বলতে দাও। আমায় ওনারা প্রশ্ন করুক, আমি জবাব দেই। তুমি চুপ থাকো এখন প্লিজ। এবার আপনারা শুরু করুন। রায়ার এমন ব্যবহারে ছেলের বাবা মায়ের অসহ্য লাগছে। বিপরীত দিকে ছেলেটা রায়াকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। হাতের কনুইয়ের গুঁতো দিয়ে ছেলেটা তার মাকে প্রশ্ন করতে বলে। ছেলের মাও প্রশ্ন করতে শুরু করে দেয়, তুমি রান্না বান্না জানো মা? এসব কি বলছেন আন্টি? এ যুগের মানুষ হয়েও আপনি পুরাতন যুগে পড়ে আছেন। আরে, এখন কি বউয়েরা রান্না করে নাকি? রান্না তো কাজের লোক দিয়ে করায়, নইলে অনলাইন অর্ডার করে। আর এমনি তো ওসব মশলা, ধোয়া পানি, উফ, এগুলোর মধ্যে গেলে তো আমার স্কিন খারাপ হয়ে যাবে, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন। রায়ার একটা প্রশ্নের জবাব শুনেই ছেলের মা ও বাবা যায় যায় অবস্থা। বলে কি মেয়েটা? মনে মনে তারা ভাবছে, এই মেয়ের সাথে যদি ছেলের বিয়ে দিই তাহলে আমরা তো পস্তাবই, সাথে আমার ছেলেটারও অবস্থা খারাপ করে দেবে। কি হলো আঙ্কেল আন্টি, আর কোনো কোশ্চেন করবেন না নাকি? যদি না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। জি বলুন, কি বলতে চান? অধীর আগ্রহের সাথে, আঙ্কেল আন্টি, আপনাদের দুজনকেই বলি, আমি আপনাদের ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে তো। ছেলেটি বাবা মাকে কিছু বলতে না দিয়ে বলে, না না, কোনো আপত্তি থাকবে কেন? আপনি চলুন, কোথায় বসে কথা বলবেন? রায়া ছেলেটিকে নিয়ে ছাদে চলে যায়। ওদের যাওয়ার দিকে ড্রয়িং রুমে উপস্থিত থাকা
প্রতিটি মানুষ মূর্তি হয়ে আছে। তবে ঋদ্ধির এই বিষয়ে কোনো রিয়াকশন নেই, কারণ ও জানে রায়া কেন ছেলেটিকে নিয়ে ছাদে গেল। রায়া ও ছেলেটি ছাদে দাঁড়িয়ে আছে। রায়া আর চোখে ছেলেটাকে দেখছে, কারণ ছেলেটি কখন থেকে রায়ার দিকে কোনজরে তাকিয়ে আছে। এতক্ষণ নীরবতা ছিল, তবে এখন নীরবতা ভেঙে দিয়ে রায়া বলে ওঠে, ও হ্যালো, আপনাকে এখানে চুপ করে দাঁড়িয়ে রাখার জন্য ডাকা হয়নি, বুঝলেন? তো কেন ডেকেছেন? আমাকে আপনার পছন্দ হয়েছে। পছন্দ না হওয়ার কোনো কারণ আছে? রায়া বুঝতে পারল ছেলেটা ওকে পছন্দ করে ফেলেছে। এখন সে মনে মনে ভাবছে, ইস রে, লেভেল 1-এর ডোজটা কাজ করলো না, এখন দেখছি লেভেল 2 অ্যাপ্লাই করতে হয়। নো টেনশন মামু, এখন তোমায় এমন ডোজ দিব যে তুমি আমার সাথে বিয়ের কথা না বলে বাপ বাপ করে পালাবে। আচ্ছা, আপনাকে আমিও বিয়ে করব, কিন্তু তার আগে আমার কিছু কথার আনসার দিতে হবে। ওকে, বলুন কি কথা। তিথিকে? তিথিকে আমি কি করে জানবো? ও, তাহলে নিশিকে তো চিনেনি, তাই না? হোয়াট? আমাদের পার্সোনাল আলোচনায় এইসব মেয়ের নাম আসছে কেন? কারাই বাইরা? ওহো, নিশিকেও চিনেন না, তাই না? ওকে দেন, আপনাকে একটা সিনেমা দেখাই, কেমন? বলার পর রায়া নিজের মোবাইল অন করে একটা ভিডিও প্লে করে ছেলেটিকে দেয়। তাহলে মিস্টার হাসান, এই ভিডিওটাতে থাকা মানুষটাকে? মোবাইল হাতে নিয়ে হাসানের হুঁশ উড়ে যায়। ভিডিওতে তার এবং একটি মেয়ের অন্তরঙ্গের কিছু সময় কাটানোর মুহূর্তগুলো প্লে হচ্ছে। এসব দেখে মোবাইল থেকে ভিডিওটি ডিলিট করতে গেলেই রায়া বলে, ওহো মিস্টার হাসান, আপনি এত বোকা কেন? এই ভিডিওটার ক্লিপ আমার কাছে 1000টা কপি করা আছে, সো ডিলিট করে কোনো লাভ নাই। এইসব কেন করেছেন আপনি? বলুন, কি চান আপনি? বলুন। আপনি এই বিয়েটা ক্যান্সেল করে দিন, তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিব। আর যদি বিয়েটা ক্যান্সেল না করেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার এই সুন্দর সিনেমাটা রিলিজ করে দেব। তাতে আপনার পাবলিসিটি কেমন বেড়ে যাবে বুঝতে পারছেন তো? নাকি আবার বুঝিয়ে দেব? আপনি শুধু বিয়েটাই ক্যান্সেল করাতে চান তো? আমি করে দিব, এবং ভবিষ্যতে কখনো আমি আপনাদের বাড়িতেই ঢুকবো না। কিন্তু প্লিজ ভিডিওটা ডিলিট করে দিন। আগে আপনার কাজটা ঠিক করে করুন, তাহলে আমি আমার কাজটা করব। নইলে না না, আপনার আর বলতে হবে না, আমি চলে যাচ্ছি। বলেই ছেলেটি চলে গেল। দ্যাটস লাইক এ গুড বয়। বলতে বলতে রায়া হাসিতে ফেটে পড়ল। রাত 11টা। নিউ ইয়র্কের একটা লাক্সারি পাবে বসে একজন ড্রিঙ্ক করছে এবং তাকে চারদিক থেকে ঘিরে আছে কয়েকটা সুন্দরী মেয়েরা। প্রত্যেকটা মেয়ে ড্রিঙ্ক করতে থাকা ব্যক্তিটিকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কারণ ওনাকে যে ইমপ্রেস করতে পারবে এক রাতের জন্য সে $1 মিলিয়ন পাবে। অবশেষে একটি মেয়ে ড্রিঙ্ক করতে থাকা ব্যক্তিটিকে ইমপ্রেস করতে পারল। মেয়েটি লোকটিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে নিয়ে গেল পাবের একটি লাক্সারি রুমে, হয়তো কোনো পাপ করতে, নয়তো কোনো ভুল। রাস্তায় বাদরামি করা কয়েকটা ছেলেদের গালে থাপ্পড় লাগিয়ে হাঁটার মন দেয় রায়া। জানো, দেখে মনে হবে কিছুই হয়নি, কিন্তু যে ছেলেগুলো মার খেলো শুধু তারাই জানে অনেক কিছুই হয়েছে। ঘটনাটি বলার আগে আসুন রায়ার সাথে পরিচয় করিয়ে নিই। রায়ার পুরো নাম তো আপনারা জানেনই, নওশীন রায়া। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন ওর বাবা। এমনিতে ওর বড়লোক হওয়ায় কোনো অহংকার নেই, তবে প্রচণ্ড জেদি। রাগ মনে হয় ওর শরীরের প্রতিটি শিরা উপশিরা জুড়ে রয়েছে। রাগ অনেক হলেও মনের দিক দিয়ে খুবই ভালো। আর তার চেয়েও ভালো ওর চেহারা। ধবধবে ফর্সা গায়ের রং, চুলগুলো হালকা ব্রাউন, একদম সোজা এবং সিল্কি। চোখে পাপড়ির পরিমাণ বেশি হওয়ায় আরও সুন্দর লাগে দেখতে। নিচের ঠোঁটের কোণার দিকে কালো একটা তিল আছে, বলা যায় একটা বারবিডল। পড়াশোনায় সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন নিজে কিছু করতে চায়। তার বাবাও চায় রায়া নিজেই নিজের পায়ে দাঁড়াক, তাই মেয়েকে কোনো কিছুতে বাধা দেয় না।
আজ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ওর জয়েন করার ডেট। কিছুদিন আগে সেখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছে সে। একটা হোয়াইট কালার কুর্তি, ব্লু কালারের জিন্স এবং ওড়না পরেছে। চুলগুলো উঁচু করে বাঁধা, বাম হাতে দামি পাথরের ডিজাইন করা ঘড়ি। এতেই রায়াকে দেখতে চমৎকার লাগছে। অফিসে যাওয়ার কারণে গাড়ি না নিয়ে রিকশায় করে যাচ্ছে সে। ঢাকা শহরে জ্যাম জিনিসটা কমন ব্যাপার, যা আজকে হয়েছে। আর কিছু দূর গেলেই অফিস, তাই বসে না থেকে রিকশাওয়ালাকে ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করে। রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে সে। ওর থেকে হালকা দূরে 3টে ছেলেকে দেখতে পায়। দেখে বোঝা যাচ্ছে বদমাশ টাইপের ছেলে ওরা। রায়া নিজের মতো হেঁটে ওদের ক্রস করতে নিলেই একজন বলে ওঠে, এভাবে হেঁটো না গো, মনের মধ্যে অনেক কিছু হয়। কথাটি শুনে রায়া দাঁড়িয়ে যায়। আরেকজন বলে ওঠে, রে দাঁড়িয়ে গেছে, মনে হয় আমাদের কষ্টটা বুঝেছে। রায়া এবার ফিরে তাকায় এবং ছেলেগুলোর কাছে যায়। ওদের কাছে যাওয়ার পর ছেলেগুলো রায়ার ওড়নার কোনা ধরে, তবুও রায়া কিছুই বলে না। যখন একজন রায়ার হাত ধরতে নেবে তখনই রায়া বলে ওঠে, তোমাদের মতো আমারও মনের ভিতর অনেক কিছু হচ্ছে গো, তোমাদের কি করে বোঝায়? রায়ার এমন কথার জন্য ছেলেগুলো প্রস্তুত ছিল না, বাট কথাটি শুনে 3জনই খুশি হয়। তারপর বলে, আমরা ঠিক বুঝবো যদি তুমি বুঝিয়ে দাও। রায়া বলে ওঠে, আচ্ছা তাহলে বুঝিয়ে দে কেমন। বলার সাথে সাথে ছেলে 3টের গালে সমানে থাপ্পড় লাগায় রায়া। থাপ্পড়গুলো এত দ্রুত পড়তে থাকে যে ছেলেগুলো সামলে উঠতে পারে না। রাস্তার আশেপাশে থাকা মানুষজন দূর থেকে দাঁড়িয়ে এই চিত্র দেখছে। থাপ্পড় দেওয়া হয়ে গেলেই ছেলেগুলোর উদ্দেশ্যে বলে, তোমাদের ভাগ্য ভালো যে আজ আমার চাকরির প্রথম দিন, নইলে এমন মার মারতাম যে সারা জীবন মনে রাখতি। আর জীবনে যদি তোদের এই রাস্তায় দেখি তো জিন্দা পুঁতে ফেলবো। বলে নিজের পথে হাঁটা দিল সে। ওদিকে ছেলেগুলো ভয়ে কাতরিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের আর একটা কথা বলে দিই, এখানে রায়া ক্যারাটে জানে, সো একটু আধটু মারামারি করা ওর পক্ষে কোনো ব্যাপারই না। নিউ ইয়র্ক, রাত 9টা। শাহমাদ প্যালেস। শাহমাদ প্যালেসের বিশাল বড় ড্রয়িং রুমে বসে পরিবারের সবাই গানের কলি খেলছে। সেন্টার টেবিলের ওপরে উঠে তিশান এই কাজের পরিচালনা করছে। রাত এবার তোর টার্ন। তিশান বলে ওঠে। কথাটি জোরে বললেও রাত এর কানে পৌঁছায় না। সে অন্য কিছু ভেবে চলেছে। সে ভাবছে কাল রাতের কথা। কিরে, তোকে বলছি এবার তোর টার্ন। এবার কথাটি শুনে সে বলে ওঠে, ওকে, বাট কোন লেটার দিয়ে বলতে হবে? তখন তিশান মাইক হাতে নিয়ে চিল্লিয়ে বলে ওঠে, ওকে গাইস, এখন আমাদের গান গেয়ে শোনাবে দ্য ওয়ার্ল্ড বেস্ট বিজনেসম্যান রাত শাহমাদ। এফ দিয়ে গান গাইতে হবে। রাত গান করা শুরু করে দেয়। I found a love for me, darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. I never knew we were that someone waiting for me, 'cause we were just kids when I fell in love, not knowing what it was. I will not give you up this time, darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Baby, I dancing in the dark, you feel between my arms, barefoot on the grass, listening to our favorite songs. When you said you looked a mess, I whispered underneath my breath, you heard it, darling, you look perfect tonight. গানটি বলেই রাত উঠে চলে গেল। তিশানও রাতের পিছু পিছু গেল। গার্ডেনে বিভিন্ন রকম বাতি জ্বলছে। তার মাঝখানে একটি দোলনা রাখা আছে। সেখানে গিয়ে বসে পড়ল রাত। পেছন থেকে কাঁধে হাত দিল তিশান।
রাত বুঝতে পারল তিশান এসেছে। ওকে পাশেই বসতে বলল। তুই এখনো অতীত নিয়ে ডুবে আছিস? রাত বলল, অতীতকে আমি অনেক আগে অতীতে ফেলে এসেছি। পেছনে ফিরে দেখার মতো চিন্তাধারা আমার নেই। আমি কখনো অতীত নিয়ে আর কল্পনা করিনি। জানিস, যদি দূরের মানুষ কাউকে ঠকায়, সেটাকে আমরা ভুল বলে চাপিয়ে দিই, কারণ দূরের মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। কিন্তু যখন কাছের কে এমন করে, যাকে মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসে, সেটাকে হয়তো আমাদের ভাষায় বিশ্বাসঘাতকতা বা ধোঁকা বলে। তবে যে মানুষটা ধোঁকা দিয়েছে সে চালাকি মনে করে। আসলে কেউ তখন আমাদের ধোঁকা দিতে পারে যখন আমরা তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এবং ধোঁকা দেওয়ার সুযোগ করে দেই। এবং এখানে আমি হেরে গিয়েছিলাম, যে কারণে অতীত আমায় কাঁদিয়েছে। আমি জানি আমার ভাইয়া সবসময় স্ট্রং, তাই আমিও আর এ বিষয়ে ভাবি না। কি ভাবিস? তবে আমি ভাবি। রাত চোখ মুখ শক্ত করে বলল, কি ভাবিস? কাউকে ভালোবাসা মানেই ধোঁকায় পড়া। সেটা তো ঠিক, কিন্তু বিয়ে জিনিসটা তো। তিশানকে থামিয়ে দিয়ে, বিয়ে যেখানে মানুষ এক বছরে কারো মন ভাঙতে সক্ষম, সেখানে সারাটা জীবন বারবার একটি মানুষের কাছ থেকে সেম কষ্ট পাওয়াটা কি বোকামি নয়? কিন্তু সবাই তো এরকম নাও হতে পারে, তাই না? সবাই ভিন্ন রকমও তো হয় না। তুই যাই বলিস, আই হেট লাভ অ্যান্ড রিলেশনশিপ। আমি সারা জীবন একাই থাকবো, আমার কারোর প্রয়োজন নেই। ওকে, বুঝলাম। এখন এসব কথা রাখ, একটা জরুরি কথা বলার আছে। কি কথা? মামনি একটা তোকে সহ আমায় 2 মাসের জন্য বাংলাদেশে যেতে বলেছে। তিশান, তুই জানিস আমি 2 মাসের জন্য কেন, 2 দিনের জন্য বাংলাদেশে ব্যাক করবো না। রাত, প্লিজ বোঝার চেষ্টা করে, এটা খুবই আর্জেন্ট। অ্যান্ড মামনি ও বাবা দুজনেই জোর করছে। আমি যাবো না, ব্যাস। মামনি তোকে কসম দিয়েছে। হোয়াট? হ্যাঁ, মামনি জানতো তুই রাজি হবি না, তাই। ড্যাম ইট। দোলনার হাতলে বাড়ি মেরে, প্লিজ এখন অন্তত না করিস না, প্লিজ। বাট মামুনি তো আমায় কিছু বললো না। আসলে তোর ফোন অফ পাচ্ছিল, তাই আমার কাছে বলেছে। ওকে। বলেই রাত ভেতরে চলে গেল। তিশান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। অফিসে ঢুকে রায়া অবাক হয়ে আছে। প্রত্যেকটি স্টাফেরা ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই একে একে সবাই ওকে ফুলের মালা ও বড় বড় বুকে দিতে থাকে। এক গাদা ফুল ও মালা নিয়ে বেচারি রায়া একটুও নড়াচড়া করতে পারছে না। আবারও একদল মিষ্টিমুখ করাতে আসলো। একটা পুরো রসগোল্লা রায়ার গালে ঢুকিয়ে দিল একজন। রায়া একদম কথা বলতে পারছে না। এসব ব্যাপার ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপর সবাই একসাথে বলে ওঠে, ওয়েলকাম ম্যাম। ম্যাম কথাটি শুনে রায়ার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সে নিজে একজন অফিসে স্টাফ হিসেবে জয়েন করেছে। সেদিকে ওকে সবাই ম্যাম বলছে। এরই মাঝে অফিসের ম্যানেজার চলে আসলো। রায়াকে ও অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সবাই কারণ জানতে চাইলেই বলল, ইনি অফিসের স্টাফ, আমাদের স্যারের পিএ, এখনো আসেননি। রায়া এতক্ষণে পুরো বিষয়টি বুঝতে পারল। ওকে সবাই স্যারের পিএ ভেবেছিল, তাই এত ফুল, মালা, মিষ্টি। রায়া তাড়াতাড়ি গলা থেকে মালাগুলো খুলে ফেলল এবং সব বুকেগুলো টেবিলের ওপর রেখে দিল। ম্যানেজার রায়ার দিকে তাকিয়ে বলল, ওনারা না হয় ভুল করেছে, কিন্তু আপনি তো বলতে পারতেন, তাই না? স্যার, আমি বুঝিনি যে এমন কিছু। যদি জানতাম তাহলে বলতাম। ওকে ওকে, আপনারা এখন যার যার কাজে যান। যে যার মতো নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। রায়ার পাশে একজন মেয়ে ছিল। রায়াকে বলল, সরি, আসলে ভুল আমাদেরই ছিল, আমরা না বুঝে আপনাকে। নো নো, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, আমি রায়া। আমি নিতু। বলে দুজন গল্প করলো হালকা। এরপর নিজেদের কাজে মন দিল। বেশ কিছুক্ষণ পর ওয়েস্টার্ন ড্রেসে একজন সুন্দরী মেয়ে অফিসে ঢুকলো। দেখলে মনে হবে সরাসরি বিউটি পার্লার থেকে এসেছে। মেয়েটিকে দেখে সব ছেলেরা একভাবে দাঁড়িয়ে গেল। নিতু রায়াকে উদ্দেশ্য করে বলল, এটা নিশ্চয়ই লিজা ম্যাম। লিজা কি? লিজা ম্যাম হলো এই কোম্পানির মালিক রাজ শাহমাদ স্যারের পার্সোনাল পিএ, যে কালকেই জয়েন করেছে, কিন্তু কি একটা কারণে কাল আসতে পারেনি, তাই আজ আসার কথা ছিল ওনার। ও, কিন্তু স্যার মানে কোম্পানির মালিক কোথায়? আসলে স্যার বাংলাদেশে থাকেন না, উনি আমেরিকা থাকেন, তবে আজকে ওনার আসার কথা। ও আচ্ছা। বিকেল 3টের দিকে রাদের প্রাইভেট প্লেন বাংলাদেশে ল্যান্ড করলো। প্লেন থেকে রাদ ও তিশান বেরিয়ে এলো।
এয়ারপোর্টে একজন বয়স্ক লোক ওদের নিতে এসেছে। এরপর সবাই মিলে একটা ব্ল্যাক কালারের কারে নিজেদের গন্তব্যে রওনা দিল। প্রত্যেক শুক্রবার বিকেলের মতোই আজও রায়া ও ঋদ্ধি ঘুরতে বেরিয়েছে। এটা তাদের দুজনেরই একটা অভ্যাস বলা চলে। এই সময়টি তারা নিজেদের মন মতো কাটায়, একদম ফ্রিভাবে, কারো পরোয়া না করে। পুরোটা বিকেল ইচ্ছে মতো মজা করে কাটায় এবং সন্ধ্যায় বাড়িতে ফেরে ওরা। পার্কে গিয়ে বসে পরিচিত এক ফুচকালার কাছে ফুচকা ও চটপটির অর্ডার দেয় এবং দু বোন মিলে গল্পগুজব করতে থাকে। ওদিকে পার্কের এক কোণে কিছুক্ষণের মধ্যেই অনেকটা ভিড় জমে যায়। রায়া ব্যাপারটা বুঝতে সেখানে চলে যায়। ভিড় ঠেলে দেখে একটা মধ্যবয়সী লোককে একটা হ্যান্ডসাম ছেলে প্রচুর মার দিচ্ছে। মার খেতে থাকা লোকটি প্রচুর কাতরাচ্ছে, তবুও যেন ছেলেটির মনে দয়া হচ্ছে না। রায়ার ব্যাপারটি একদম সহ্য হচ্ছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। ভিড়ের মধ্যে থাকা কেউই লোকটির সাহায্য করল না। এক পর্যায়ে ছেলেটি চোখে সানগ্লাস গুজে রেখে চলে গেল। রায়া গিয়ে লোকটিকে তুলে একটি বেঞ্চে বসালো। এরপর লোকটিকে জিজ্ঞেস করলো ছেলেটি ওনাকে কেন মারল। লোকটি কোনো জবাব দিল না। ওখানে কিছুক্ষণ থেকে রায়া ঋদ্ধির কাছে ফিরে এলো। ঋদ্ধি ওকে জিজ্ঞেস করলো কি হয়েছিল রে? ঋদ্ধিকে সবকিছুই বলল। ছেলেটা দেখতে ভালো হলে কি হবে, পাক্কা বদমাইশ, নইলে বাবার বয়সী কাউকে এভাবে মারে। আচ্ছা বুঝলাম, এখন চুপ কর। ছেলেটার সাহস দেখে আমি অবাক। ভরা পাবলিকে কিভাবে লোকটাকে মারলো, কিন্তু কেউ ছেলেটাকে কিচ্ছু বলল না। আজব। হয়েছে হয়েছে, তোর আর এ নিয়ে চিন্তা করতে হবে না। এখন নে ফুচকা, তোর ফেভারিট ফুচকা এনজয় কর। বলার পর দু বোন ফুচকা খাওয়া শুরু করলো। গাড়িতে বসে আছে রাত, তার পাশেই তিশান বসে রাতকে শান্ত করার চেষ্টা করছে। একটু আগে এক লোককে মারধর করে এলো, তবুও যেন ওর শান্তি হয়নি। নিজের মনকে ফ্রেশ করতে তিশানকে নিয়ে বেরিয়েছিল রাত। একটা পার্ক দেখে ওরা দুজনেই নেমে পড়ে। ভেতরে ঢুকে অনেক ভালোই লাগছিল ওদের। তখনই একটা জায়গায় রাদের চোখ আটকে যায়। একজন মধ্যবয়সী লোক দেখে মনে হবে নেশা করেছে। সে নিজের বউকে দিয়ে দোকানদারি করাচ্ছে। হঠাৎ লোকটির বউয়ের হাত থেকে একটি কাচের তৈরি শোপিস পরে ভেঙে যায়। অমনি লোকটি তার বউকে ধরে মারা শুরু করে। এক পর্যায়ে হাত ধরে এমনভাবে বাঁকিয়ে দেবে যেন হাতটি ভেঙে যাবে। সে সময়ই রাত দ্রুত গিয়ে লোকটিকে থামায় ও মারতে শুরু করে। তিশান একটু অন্যদিকে ছিল, তবে ভিড় জমা দেখে তাড়াতাড়ি সেখানে আসে এবং এসব দেখে। সে রাতকে জোর করেই নিয়ে চলে যায়। রায়া ও ঋদ্ধি সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যায়। রায়া অনেকটা রেগে আছে ওই ছেলেটার ওপর। তখন ওভাবে লোকটাকে মারাটা একদমই রায়ার পছন্দ হয়নি। কোনোদিন ওই ছেলেকে সামনে পেলে রায়া এমন ধুয়ে দেবে যেন সারা জীবন মনে রাখে। হোয়াইট শার্ট, নেভি ব্লু কালারের কোট, অ্যাশ কালারের প্যান্ট, ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো হালকা ব্রাউন, সাদা ফর্সা, একেবারে বলি প্রায় টম ক্রুজের মতো দেখতে লাগছে রাতকে। এখন আপনারাই ভেবে নিন। তিশান একটু পরে যাবে বলেছে, তাই গাড়িটা নিয়ে নিজেই বেরিয়ে আসলো রাত। অফিসে পৌঁছে গাড়িটা পার্ক করে যেই না ভেতরে ঢুকতে যাবে, অমনি কে একজন রাদের হাত টেনে ধরে। এরপর রাদের কানে একটা মেয়েলি আওয়াজ ভেসে আসে, এই যে মিস্টার গুন্ডা, এখানেও কি কাউকে মারপিট করতে এসেছেন? অবশ্য এছাড়া তো আপনি আর কিচ্ছু পারেন না বোধহয়। পেছনে ফিরে রাদের চোখ আটকে যায়। লাল টকটকে চুড়িদার আর খোলা চুলে মনে হচ্ছে একটা লাল পরী দাঁড়িয়ে আছে। মেয়েটির তুড়ি বাজানোতে রাদের ধ্যান ফেরে। এই যে এভাবে কি দেখেন? হোয়াট ইজ দিস? কে আপনি? আমাকে এইভাবে ধরার মানে কি? রায়া এতক্ষণে বুঝলো ও রাদের হাত ধরেছিল। রাদের কথা শুনে হাতটা ছেড়ে দেয়। এরপর বলা শুরু করে, এই যে আপনি এখানে কি করতে এসেছেন? নিশ্চয়ই কাউকে মারতে, তাই না? এক্সকিউজ মি, আমি কাউকে মারতে কেন আসবো? আমি তো অফিসের। ও, তাহলে আপনিও ওই অফিসে কাজ করেন? হ্যাঁ, আপনার ভাগ্য ভালো যে আপনি তাও এখানে কাজ পেয়েছেন। আপনার ক্যারেক্টার সম্পর্কে জানলে তো আপনাকে কেউ চাকরি দিত না। ইউ? তখনই রাতকে থামিয়ে দিয়ে পেছন থেকে তিশান বলে ওঠে, রাত, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তুই না আমার আগে বের হলি? রায়া তখন মনে মনে ভাবতে থাকে, রাত নামটা মনে হচ্ছে কোথাও শুনেছি, কিন্তু কোথায়? দূর,
আমি ওই গুন্ডার নাম নিয়ে বললাম কেন? হ্যাঁ। ভেবেই রায়া অফিসের ভেতরে ঢুকে পড়ে। তিশানের দিকে খেয়াল করায় রায়ার যাওয়াটা রাদের টের পায়নি। যখন দেখলো রায়া চলে গেছে তখন রাত তিশানকে বলল, একটা স্টুপিড গার্ল কিসব স্টুপিডের মতো কোয়েশ্চেন করছিল। তিশান হালকা মুচকি হেসে বলে, তাই নাকি? তো কি করে চিনিস মেয়েটাকে? তুই এখন আবার শুরু করিস না, ভেতরে চল। চল। রায়া বসে বসে ফাইল কমপ্লিট করছিল। তখন একজন পিয়ন এসে বলল ওকে স্যার ডাকছে। রায়া দেরি না করে স্যারের কেবিনের দিকেই গেল। দরজার কাছে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভেতরে ঢুকে গেল রায়া। স্যারের চেয়ারে বসে থাকা ব্যক্তিটিকে দেখে রায়া শকড। চেয়ারে রাত বসে আছে, যে রায়ের কাছে একজন গুন্ডার মতো। রায়াকে দেখে রাত বলে উঠল, ইউ সো হোয়াট নাও? আমার ক্যারেক্টার জানলে আমায় কেউ জব দিত না। বলুন বলুন, চুপ করেছেন কেন? শালা, আমার কপালই কেন এমন হয়? ওই গুন্ডা এখন আমার বস। 1 বছরের কন্ট্রাক্ট সাইন না করলে হারামজাদার মুখের উপর রিজাইন লেটার ছুঁড়ে মারতাম। এই যে মিস, আমার কথার অ্যান্সার দিন। রাত ভাবছে এই মেয়েকে এইবার আচ্ছা শায়েস্তা করব। আমার কথার অ্যান্সার কি আপনার কাছে নেই মিস? ও হ্যাঁ, মিস বাচাল। হোয়াট? আমি বাচাল? তা নয় তো কি? দেখুন মিস্টার রাতফত, হোয়াট এভার, আমাকে বাচাল বলেন কিভাবে? কেন, মুখ দিয়ে? আর শুনুন, আমি আপনার বস, ওকে? সো আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে? তাও আবার আপনার সাথে? আমার সাথে এইভাবে কথা বলে পরিণতি কি হতে পারে আপনি জানেন? আই ডোন্ট কেয়ার। ওকে, ইফ ইউ ডোন্ট কেয়ার দেন এই ফাইলগুলো আপনি আজকে কমপ্লিট করবেন। রায়ার দিকে এক গাদা ফাইল এগিয়ে দিয়ে অত ফাইল দেখে রায়া বলল, ওকে দিন, আমি কালকে কমপ্লিট করে এনে দিব। আপনার কাছে এখানে অফিসে বসে কমপ্লিট করতে হবে। মানেটা কি? এতগুলো ফাইল একদিনে আমি কমপ্লিট করব? সেটা আপনি জানেন। সবার সামনে বকবক না করে কাজটা করুন গিয়ে, যান। রায়া রাগে লাল হয়ে আছে। ওর যেন ভেতরে ভেতরে আগুন জ্বলছে। রাগে গজগজ করতে করতে ফাইলগুলো তুলে নিয়ে রাদের কেবিন থেকে বেরিয়ে গেল রায়া। রাত 10টা বাজতে চলল। রায়া নিজের কাজে ব্যস্ত। এক প্রকার বিরক্ত হয়ে আছে, রেগেও আছে। রাগটা রাদের উপর হলো, তার নিজের কাজের উপর দেখাচ্ছে। কিছুতেই কোনো কাজ ঠিক করে করতে পারছে না। কেউ একজন পেছন থেকে বলে উঠল, ক্যান আই হেল্প ইউ? রায়া পেছনে না তাকিয়ে চিল দিয়ে বলে ওঠে, লাগবে না কারো হেল্প। রায়ার পাশে 1 কাপ কফি এগিয়ে দিয়ে ব্যক্তিটি আবারও বলে ওঠে, একটু কফি খান, টেনশন রিলিজ হবে। এবার রায়া অনেকটা রেগেই ফিরে তাকিয়ে বলে, ওই, যখন বলছি হেল্প লাগবে না তো লাগবে না, এত কেন দরদ দেখানো লাগবে? তিশানকে দেখে রায়া উঠে দাঁড়ায়। তিশানের দিকে তাকিয়েই বলতে শুরু করে, আপনি আপনি কে? ফ্রেন্ড ভাবতে পারেন। ফ্রেন্ড? আসলে আমি রাদের ছোট ভাই। তখন আমি দেখলাম রাদ আপনার উপর এত কাজ চাপিয়ে দিয়েছে। আর বললেন না, এত কাজ আমি কখন শেষ করব? আমার বাড়ি যেতে হবে। ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আপনি চলুন। মানে কোথায় যাব? কেন, আপনার বাসায়। কি? কিন্তু এই ফাইল? আপনি ওসবে টেনশন করবেন না, আমি ম্যানেজ করে নেব। ও তাহলে ঠিক আছে, চলুন। কিন্তু আবার কি হলো? আপনি তো ওই বদমাশটারই ভাই, ওনাকে যদি বলে দেন তাহলে? আপনি ভয় পাবেন না, আমি কিছুই বলবো না। সত্যি তো? সত্যি। এবার চলুন। আচ্ছা চলুন। পরদিন অফিসে গিয়ে রাদের কেবিনে রায়ার ডাক পড়ে। রায়ার জান যায় যে অবস্থা। কেননা যদি কাল রাতের কথা জেনে যায় তাহলে কি হবে একমাত্রই আল্লাহই জানেন। দরজা নক করে রায়া বলে, স্যার আমায় ডেকেছেন? এদিকে আসুন। কি হয়েছে স্যার, কিছু বলবেন? না, আপনাকে আমি এখানে রোমান্স করার জন্য ডেকেছি। হোয়াট? আপনি কি পাগল? কোনো দরকার না হলে আপনাকে কেন ডাকতে যাব? কি দরকার স্যার? কালকে দেওয়া ফাইলগুলো আপনি নিজে কমপ্লিট করেছেন? রায়া মনে মনে বলছে, যা, যেখানে বাঘের ভয় সেখানেই তো। আসলে তো সন্ধ্যা হয়ে গেছে দেখছি, এখন আমি কি করব? কি হলো, জবাব দিন। জি স্যার, আমি ছাড়া তো আর ভূতে এসে কাজ করে দিয়ে যাবে না, তাই না? ভালোভাবে কথা বলুন মিস রায়া।
স্যার আমার কাজ আমি না করলে কে করে দিবে আপনিই বলুন। তবুও আমার মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা আছে। তখনই তিশান এসে রাদের সব চিন্তাভাবনায় জল ঢেলে দিল। রাত আমাদের তিশানের কাছে একটা কল আসে। এতে অপর পাশের ব্যক্তিটির কথা শুনে সে তাড়াতাড়ি রাদের কেবিনে চলে যায়। রাত আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। তিশানের এমন কথায় রাদের ভ্রু কুঁচকে যায়। সে বলে, এখন হঠাৎ কোথায় যেতে হবে? শিবপুরে আমাদের বাংলো, বাগান, জমি জমা আছে, সবকিছু কেউ দখল নিতে চায়। কিন্তু এই কাজটা তুই তো করতে পারিস। না, যেহেতু সবকিছু তোর নামে করা, তাই তোকেই নিয়ে গিয়ে এই ম্যাটার সলভ করতে হবে। তাই দেরি না করে এখনই চল। ও অলরাইট। ব্রিজা, ইয়েস স্যার। তুমি কি আমার সাথে যেতে হবে না? তুমি অফিসে থাকো। বাট স্যার। আমি আর কিছু শুনতে চাইছি না। তিশান, চলো এখন। চল। রায়া তো স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাওয়ার সময় তিশান রায়ার হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে চলে গেল। রায়া কার্ডটি ভালোভাবে দেখল, যেখানে একটি রেস্টুরেন্টের নাম এবং টাইম লেখা ছিল। শিবপুরের বিশাল একটি বাংলো বাড়ির সামনে রাদের গাড়ি থামল। তিশান এবং রাত দুজনে গাড়ি থেকে নামল। বাড়ির বাইরেই অনেক মস্তানের মাঝে একজন নেতা টাইপের লোক বসে আছে। একজন লোকটির মাথায় ছাতা ধরে আছে। রাত সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে লোকটির সামনে থাকা চেয়ারে গিয়ে কোনো কথা না বলেই বসে পড়ল। আসুন আসুন রাজ সাহেব, আপনারই অপেক্ষা করছিলাম। আপনি আবার কি শুরু করেছেন? এখানে ঝামেলা করার মানে কি বলতে পারেন? রাত শান্তভাবেই বলল, দেখুন, আপনারা হলেন বিশ্বের বিখ্যাত নামি দামি মানুষজন। আপনাদের সাথে ঝামেলা করাটা নিতান্তই বোকামির কাজ হবে না, সেটা বলুন। তাই আমি এসেছি আপনাদের সাথে একটা সমঝোতা করতে, যাতে কোনো ঝামেলা হবে না, শুধু কয়েকটি পেপার সাইন করতে হবে। দেখুন, কি পেপার সাইন করতে হবে না হবে তা আপনাদের ব্যাপার। আমি শুধু এখানে কোনো ঝামেলা চাচ্ছি না। এটা আমার দাদুর নিজের মেহনতে তৈরি করা বাংলো, সুতরাং আপনারা ভালোই ভালো এখান থেকে চলে যান। আমরাও কোনো ঝামেলা চাই না, শুধু চাই আপনি এই পেপারটা সাইন করে দিন। তিশান পেপারসগুলো হাতে নিয়ে বলে, এগুলো কিসের পেপারস? তিশান সবগুলো পেপারস পড়ে দেখে, এরপর রাগী মুখ নিয়ে বলে, আপনাকে তো আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তিশান, ওদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। আমি বল, পেপারসে কি লেখা আছে? ওরা আমাদের এখনকার 50 একরের জমিটা লিখে নিতে চাইছে। রাত তিশানের কথা শুনে হালকা মুচকি হাসে। এরপর তিশানের হাত থেকে পেপারসগুলো নিয়ে সাইন করে দেয়। ওখানে বসে থাকা লোকটির মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। রাত সানগ্লাসটা চোখে গুজে বা হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চলে আসে গাড়িতে। তিশানও আর এক মুহূর্ত দেরি না করে রাখতে রাখতে গাড়িতে উঠে বসে। গাড়ি চালাতে চালাতে তিশান রাতকে অনেকবার এসব করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু রাত তিশানের কোনো কথার উত্তর দেয় না। নিজের রুমের কাপবার্ড খুলে গালে হাত দিয়ে বসে আছে রায়া। ঋদ্ধি ও মা দরজার পাশে দাঁড়িয়ে রায়াকে দেখছে। রায়ার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেকটা কনফিউজড। ঋদ্ধি ও মা দরজার বাইরে না থেকে রুমের ভিতরে চলে আসে। মা রায়াকে জিজ্ঞেস করে, কিরে, আলমারি খুলে বসে আছিস কেন? কোথাও যাবি? রায়া এবার মায়ের দিকে অসহায় মুখ করে তাকালো। কিরে, কোথায় যাবি? আমার একজন কলিগ ডিনারের জন্য রেস্টুরেন্টে যেতে বলেছে, তার সাথে। কলিগ, তাই না? আমি বুঝি না নাকি? উফ মা, ইয়ার কি করো না তো। তুমি জানো আমি এসব পছন্দ করি না। তো কি হয়েছে, বলবি তো নাকি? এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? আমি কি পরে যাব? ওহ, কি পরে যাবি মানে? আলমারি ভর্তি কাপড় চোপড়, তাও বলিস কি পরে যাব? ওখানে একটাও আমার পছন্দ হচ্ছে না। কি বলিস? সব জামা কাপড় তোর পছন্দের আর বলছিস পছন্দ হচ্ছে না? এ কেমন কথা? আমার একটাও পছন্দ হচ্ছে না। ব্যাস, এক্ষুনি তোমরা যা করার করো। আচ্ছা, তুই কাঁদছিস কেন বলতো? কান্না করার মতো কিছু হয়েছে নাকি? পারলে তোরা দুজনে মিলে শপিংয়ে যা, গিয়ে পছন্দ মতো কিছু কিনে আন, সেটা পরেই যাস। হ্যাঁ, এটা তো একটা দারুণ আইডিয়া। তো কি হয়েছে? তুই কি সারা শপিং মল কিনতে যাবি নাকি? যে টাইম লাগবে, তোর ড্রেসই তো কিনবি। তাই যা, তাড়াতাড়ি যা। রায়া ও ঋদ্ধি মায়ের কথা শুনে রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তিশান ও রাত বাড়ি ফিরে নিজের নিজের রুমে যায়। বাড়ি ফিরে রাত শাওয়ার নেয়।
রাত টাওয়াল দিয়ে মাথা মুছছিল, এমন সময় তিশান এসে বলে ওর একটু বাইরে বেরোতে হবে, ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত তিশানকে শুধু হুঁ বলে উত্তর দেয়। এরপর তিশান গাড়ি করে বেরিয়ে পড়ে। রাতের একা একা একদমই ভালো লাগছিল না, তাই সেও রেডি হয়ে বেরিয়ে পড়ে। একটা দামি রেস্টুরেন্টে ঢোকে সে। ভেতরে ঢোকার সাথে সাথেই একজন ওয়েটার এসে বলে, আসুন স্যার, এদিকে বুক করা আছে আপনার জন্য। রাত কিছুটা অবাক হয়, কারণ ও তো কোনো কিছু বুক করেনি। তাহলে এরপর রাত কোনো প্রশ্ন না করে সেখানে যায়। গিয়ে দেখে অনেকটা জায়গা ক্যান্ডেলস, ফুল ও লাইট দিয়ে সাজানো হয়েছে। রাত অবাক না হয়ে পারে না, কারণ এত কিছুর অ্যারেঞ্জমেন্ট কে করবে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে 1 কাপ কফি অর্ডার করে সে। একটা ইয়েলো কালারের গাউন, হালকা মেকআপ, চুলগুলো স্ট্রেট, বাঁ হাতে ঘড়ি, ব্যাস এটুকুতে রায়াকে হলুদ পরি লাগছে। নিজের প্রাইভেট কার থেকে নামার পর ড্রাইভারকে চলে যেতে বলে রায়া। ধীর পায়ে রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় সে। পার্স থেকে কার্ডটি বের করে একটা নাম্বার থেকে ভেতরের দিকে হাঁটা শুরু করে সে। কার্ডে লেখা নাম্বারে টেবিলটার পাশে গিয়ে দাঁড়ায় সে দেখতে পায় সাদা শার্ট ও কালো প্যান্টে একজন উল্টো দিকে মুখ করে বসে কফি খাচ্ছে। সে মনে করে এটা তিশান। এটা ভেবে রায়া বলে, হ্যালো, গুড ইভিনিং। রাত মনে মরে কেউ পেছনে কথা বলছে, তাই ফিরে তাকায় সে। পেছনে তাকিয়ে দেখে এক হলুদ পরি তার দিকে চেয়ে আছে। আপনি আপনি এখানে কি করছেন? রায়ার কথায় ঘোর কাটল, বলে, আগে বলুন আপনি এখানে কি করছেন? আমি কি করছি মানে? এখানে তো না মিস্টার তিশানের কথা বলা যাবে না, শেষে যদি ধরা পড়ে যায়। বলুন এখানে কি? এই টেবিলটা আমি বুক করেছি, আপনি এখানে বসার কে? ও আচ্ছা, বললেই হলো উনি বুক করেছে। এই পুরো জায়গাযোগ্য আমার নামে বুক করা, সো এখানে বসার অধিকার আমায় কেউ শেখাতে না আসলেই ভালো। ওকে, তাহলে আমিও বসে পড়ি, কেমন? কারণ এই জায়গাটা আমার নামেও বুক করা আছে। রবিশ, আপনি নিজেকে খুব স্মার্ট মনে করেন তাই না? এখন দেখুন ওয়েটার। ইয়েস স্যার। এক্ষুনি আমাদের বুকের লিস্ট নিয়ে আসুন। কেন স্যার? আপনাকে যা বলা হয়েছে তা করুন। ওকে স্যার। বলেই ওয়েটার চলে গেল। কিছুক্ষণের মধ্যেই একটা লিস্ট হাতে নিয়ে এলো। লিস্টটা যেই না রাতের হাতে দেবে, তখনই রায়া লিস্টটা নিয়ে নিল এবং মোমবাতির উপর ধরে আগুন জ্বালিয়ে দিল। রাত এবং ওয়েটার দুজনেই অবাক চোখে রায়ের দিকে তাকিয়ে দেখে সে দুষ্টু হাসি দিচ্ছে। এরপর সে রাতের উদ্দেশ্যে বলে, সো মিস্টার রাত, এখন বলুন কার নামে বুক করা? হেই ইউ, তুমি কিন্তু ভালো করে জানো আমি তোমার বস। সো না না, এটা আপনার অফিস না, সো এখানে আপনিও আমার বস নন আর আমিও আপনার অফিসের স্টাফ নই, সো রিল্যাক্স। ও, ওভাবে হা করে তাকিয়ে কোনো লাভ নেই, বুঝলেন? আপনার প্রেমে পড়বো না। ইউ, বাই দ্য ওয়ে, আপনি দেখতে খারাপ নন, তবে আমার টাইপের নন আপনি। জাস্ট শাট আপ। তুমি কি আমি কাল দেখে নেব, কাল অফিসে এসো। হ্যাঁ হ্যাঁ জানি, আপনিও এছাড়া কি বা করতে পারেন? হ্যাঁ, এনিওয়ে আপনার টেবিল নিয়ে আপনি থাকেন, আমি গেলাম। বাই বাই মিস্টার বস, সরি মিস্টার রাত। বলে রায়া ওখান থেকে বেরিয়ে এলো। রাত রাগী লুক নিয়ে রায়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওদের এতক্ষণের ঘটনাটা আরেকজন খেয়াল করছিল, যে মনে মনে খুশি ছিল, তবে একটা বিষয়ে খুবই চিন্তিতও ছিল। রায়াকে খুব খুশি খুশি লাগছে আজ। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে এসে জামাকাপড় চেঞ্জ না করে বিছানায় গায়ে দিয়ে দেয় সে। বিছানায় শুয়ে মুসকি মুসকি হাসতে লাগে। মনে মনে ভাবে, আজকে হারামজাদা বসকে এমন দেওয়া দিছি যেন আমার পেছনে না লাগতে পারে। রাশিদ সাহেব ওই মুহূর্তে রায়ের রুমের দরজায় নক করেন। রায়ের হুঁশ ফিরলেই গিয়ে দরজা খুলে দেয়। বিছানায় রায়াকে বসিয়ে পাশে বসেন এবং রায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আম্মু, তুমি জানো আমার বয়স হচ্ছে, আমরা কতদিন বাঁচবো তার ঠিক ঠিকানা নেই। আর তুমি যা কাণ্ড ঘটাও তাতে আমার তো যাই অবস্থা। কেন বাবা, কি হয়েছে? আমি আবার কি করলাম? না করনি, তবে তুমি কখন কোনো কিছু না করে থাকো বলো তো? তোমার জন্য যে পাত্রে খুঁজি তাকেই তুমি কোনো না কোনো উপায়ে তাড়িয়ে দাও। আর এবার তো হাসানের সাথে যা করলে। বাবা, তুমি কি বলতে চাইছো? মা, আমি তোমায় এটাই বলতে চাইছি, আর কতদিন
তুমি তো একটা জব করছো, তাহলে তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? বাবা, আমার যদি তেমন ইন্টেনশন থাকতো অনেক আগে আমি বিয়ে করে নিতাম। কিন্তু তুমিই বলো, আজকালকার ছেলেরা কয়জন এমন আছে যে তার স্ত্রীকে ভালোবাসবে? কয়জন এমন আছে যে খেয়াল রাখবে? দেখো বাবা, আমি যতদিন না পর্যন্ত আমার মনের মতো কাউকে খুঁজে পাই ততদিন নো বিয়ে। আর এসব ব্যাপারে আমায় বলো না প্লিজ। রাশেদ সাহেব মেয়ের কথা শুনে একটি দীর্ঘ শ্বাস ছাড়লেন। তিনি জানেন আর যাই হোক রায়াকে এর বেশি বোঝানো তার সাধ্যের বাইরে। তাই আর কথা না বাড়িয়ে রায়ের রুম থেকে বিদায় নিলেন তিনি। রায়া নিজের অন্য এক চিন্তায় ব্যস্ত। সে কি আদৌ কোথাও পাবে এমন কাউকে? রাত বাড়ি ফেরার পরপরই তিশান গাড়ি করে বাড়ি ফেরেন। এরপর রাতের রুমে যায় সে এবং সরাসরি রাতকে জিজ্ঞেস করে, কিরে, রায়াকে ভাবি বানানোর প্ল্যান করছিস নাকি? তিশান, ওকে ওকে, বাট আমি জেনুইনভাবেই বলছি, নইলে তো তোরা রেস্টুরেন্টে ডিনার করতে যেতি না। বাহ, কি সুন্দর লাইটিং, ক্যান্ডেলস, সব মিলিয়ে জমে গেছিল। তিশান, কি শুরু করেছিস এসব? আগে বল, রায়া ভাবি হচ্ছি কবে? তিশান, বলেই একটা থাপ্পড় মেরে দিল রাত। আমি কাউকে নিজের করে ভাবতে পারবো না। এর আগে একবার আমি একজনকে ভালোবেসে কষ্ট পেয়েছি, দ্বিতীয়বারের মতো আমি সেই ভুল কখনোই করব না। আমার জীবনে ভালোবাসার শব্দটির আরেক অর্থ হলো কষ্ট পাওয়া। আমি নিজেকে কষ্ট দিতে কখনোই এমন কিছু করব না, করতেও চাই না। ক্লিয়ার? এরপর থেকে আমার কাছে এসব নিয়ে কখনোই বলবি না। বলেই রাখতে রাখতে তিশানের সামনে থেকে চলে গেল রাত। এদিকে তিশান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর রাগে ফুঁসছে। রাতের যাওয়ার পর সে দেওয়ালে একটা ঘুষি মেরে বলে, তুই কি ভাবিস আমি রায়াকে ভাবি বানানোর কথা তোর জন্য বলেছি? না, আমি তো ওকে তোর ভাবি বানাবো। এর আগে যেমন আমার পছন্দের মানুষটাকে তুই নিজের করে নিতে চেয়েছিলি, এবার আমি তা হতে দেবো না। রায়া শুধু আমার হবে, শুধু আমার। আর তোর বরবাদিটাও আমি ফিক্স করে রেখেছি। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার রাজ শাহমাত। এই নিয়ে 10-15 বার হবে রায়া একবার ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে উঠছে। কখনো বা কফি আনতে, কখনো বা আইসক্রিম আনতে, কখনো বা চা আনতে, কখনো ওপর থেকে ফেলে দেওয়া কলম আনতে। রায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ব্যাটা বসকে আস্ত গিলে খায়। অফিসে এসে এই অত্যাচার শুরু করেছে। যদি লিফট না থাকতো তাহলে রায়ের যা কষ্ট হতো এটা ভেবে সে শান্তি পায়। আবারও রাত ওকে নিচে কেবিনে ডেকেছে। মে কাম ইন স্যার? ইয়েস, অফকোর্স, কাম ইন। স্যার, আবার কিছু লাগবে? হ্যাঁ, আসলে মিস রায়া আমার শার্টের একটা বাটন ছিঁড়ে পড়ে গেছে নিচে, সেটা একটু আনতে হবে। কি? আপনার শার্টের বাটন? সেটা কি হেঁটে হেঁটে নিচে নেমে গেছে? তা আমি কি করে বলবো, এখন দিনকাল খারাপ, হেঁটেও যেতে পারেন। স্যার, আপনি আমার সাথে মজা করছেন? দেখুন মিস রায়া, আমি কেন আপনার সাথে মজা করতে যাব? আর শুনুন, আমি আপনার বস, বুঝলেন? আমি যেটা অর্ডার করব আপনাকে সেটা অবশ্যই করতে হবে। সো এখনই যান। আমি পারবো না। আপনার পার্সোনাল সব কিছু ঠিক করার জন্য একজন বিয়ে তো আছে, তাকে বলুন, বাট আমি পারবো না। আচ্ছা, ওকে, ওয়েট। টেলিফোনে কাউকে ফোন করে ডাকলো। কিছুক্ষণ পর রুমে ম্যানেজার প্রবেশ করলো। ম্যানেজার, আপনি আমার পিএ হিসেবে রায়াকে অ্যাপয়েন্ট করুন এবং লিজাকে রায়ার জায়গায় দিয়ে দিন। হোয়াট? স্যার, আমি কিছু করেছি? না, আপনি কিছুই করেননি, তবে আমি এখন অনেক কিছুই করব। রায়ের দিকে ডেভিল হাসি দিয়ে, কিন্তু স্যার না, আমি কোনো কথা শুনছি না। আপনারা সবাই এখন যান। অ্যান্ড রায়ের কেবিনটা আমার কেবিনের সাথে করে দিন। মাঝখানে শুধুমাত্র কাচের দেয়াল থাকবে। গট ইট? আম্মু, ওই হারামজাদাকে বাস দিতে গিয়ে আমি তো ফেসে গেলাম। একদম স্ট্যাচু হয়ে একটি নদীর পাড়ে চোখ দুটো ছানাবড়া করে দাঁড়িয়ে আছে রায়া। ওর মনে হচ্ছে জমিন আসমান হয়তো এক হয়ে গেছে। ওর সাদা রঙের ড্রেসটাতে বিভিন্ন রঙের আবিরের দাগ লেগে রয়েছে। সামনের হাঁটু গেড়ে এক গাদা গোলাপ হাতে বসে আছে তিশান। একটা সাদা শার্ট আর সাদা জিন্সের প্যান্টে তিশানকে দেখতে দারুণ লাগছে। চুলগুলো হালকা বাতাসে উড়ছে। তিশানের হাত দেখে মনে হচ্ছে একটু আগেই কাউকে রং মাখিয়েছে। আর সে যে রায়া তা স্পষ্টই বোঝা যাচ্ছে। 5 মিনিট হয়ে গেলেই তিশান গোলাপের তোড়া হাতে হাঁটু গেড়ে বসে আছে। সে এটা বলেছে, হয় রায়া গোলাপের তোড়াটা নেবে, না হয় ফেলে দেবে। এদিকে বেচারি রায়া কি করবে তা বুঝতে পারছে না, কারণ ও যেমন একজনের খোঁজে আছে
তিশান যদি তেমন না হয় তাহলে তো মুশকিল। এরপরও রায়ার মনে হলো বেচারা এতক্ষণ ধরে বসে আছে, পা ব্যথা হয়ে যেতে পারে। তাই কোনো কিছু না ভেবেই তিশানের হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে নিল। একটা দুষ্টু হাসি এসে তিশানকে হাও বলে দিল। কিছুক্ষণ আগে রায়া রাদের সাথে কাজের ব্যাপারে কিছু কথা বলে বেরিয়ে আসে। কেবিনের বাইরে এসে দেখে তিশান দাঁড়িয়ে আছে। রায়াকে দেখেই বলে, সরি, আসলে কালকে একটা জরুরি কাজের জন্য গিয়েছিলাম, তাই আসতে পারিনি। সরি ফর দ্যাট। নো নো, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। রায়া, হ্যাঁ বলুন। যদি তুমি আমায় বিশ্বাস করো তাহলে আমি তোমায় একটা জায়গায় নিয়ে যেতে চাই। রায়া ঘাবড়ায় না, কারণ এই যদি রায়াকে কিছু বলতেও চায় তবুও রায়ার সে টেকনিক শেখা আছে। ক্যারাটে তো জানে, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোথায়? তিশান রায়ার হ্যাঁ উত্তরটি শুনে হাসি মুখে বলে, ওকে, তাহলে তার আগে আমাদের আরেক জায়গায় যেতে হবে, চলো। রায়াকে নিয়ে তিশান শপিং মলে ঢোকে। এরপর রায়াকে একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস কিনে দেয়। রায়া না নিতে চাইলেও তিশানের জোরাজুরিতে নিতে হয়। এরপর ড্রেসটি পরে আবারও গাড়ি নিয়ে দুজনে চলে যায়। অনেক দূর যাওয়ার পর তিশানের গাড়ি একটি নদীর তীরের পাশে থামে। গাড়ি থেকে বেরিয়ে রায়া দেখতে পায় তীরের পাশেই একটা জায়গা অনেক সুন্দর করে সাজানো। সেখানে একটা টেবিলে সব রকম রঙের আবির রাখা। রায়া সেখানে গেলেই তিশান একে একে একটু একটু করে সব রঙের আবির রায়ার জামায় ছুটতে শুরু করে। রায়াও তিশানের দিকে আবির ছোড়ে। এরই মাঝে রায়ার হাত ধরে থামিয়ে দেয় তিশান। টেবিলের ওপর রাখা গোলাপের তোড়া হাতে নিয়ে রায়ার সামনে হাঁটু করে বসে তিশান। রায়া তিশানের এমন কাণ্ডে অবাক হওয়ার মতো ফেস করে। তিশান বলে, আই লাভ ইউ রায়া। রায়া কথাটি শুনে নিশ্চুপ হয়ে যায়। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি একটা লাল ড্রেসে, যেটাতে তুমি একদম একটা লাল পরি লাগছে, যেটা ছিল আমার কল্পনার লাল পরি। তোমার কথা বলা, রাগ করা, হাসি সব যেন আমায় মুগ্ধ করেছে। আমি চেয়েছিলাম একটু দেরি করেই বলবো তোমায় এত কিছু, কিন্তু আসলে ধৈর্য ধরতে পারছিলাম না। যদি তুমি দূরে চলে যাও তাই তোমায় আমার মনের কথাগুলো বলে দিলাম। আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি রায়া। এখন তুমি এই ফুলগুলো নিয়ে ফেলে দিবে নাকি রেখে দিবে তোমার ব্যাপার, কিন্তু ফুলগুলো না না বন্ধু আমি উঠছি না। তলে তলে এত কিছু আর আমি টের পেলাম না। যাই হোক। রায়া ধীরে তিশানের হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে নেয় এবং একটা হাসি দেয়। তিশান আবেগে রায়াকে গিয়ে জড়িয়ে ধরতে গেলেই রায়া থামিয়ে দেয় আর বলে, এখন না, আপনি আগে আমার বাসায় বিয়ের প্রপোজাল দিন, এরপরই এসব, তার আগে নয়। বিয়ের কথা শুনে তিশান যেন আকাশে ওড়ার মতো ভাব। তুমি চিন্তা করো না, কাল পরশুর মধ্যেই তোমার বাসায় যাব, কেমন? তুমি বাসায় বলে রাখো, কেমন? ওকে, তাহলে চলুন, আমায় ড্রপ করে দিন বাসার সামনে। চলো। এরপর দুজনের গাড়িতে উঠে চলে যায়। ওখানে তীরের পাশে দাঁড়িয়ে থেকে রাত এসব দেখছিল। ওদের চলে যাওয়ার পর একটা ডেভিল হাসি দিয়ে চোখে সানগ্লাসটা গুজে গাড়িতে উঠে বাড়িতে চলে আসে। রায়ের মুখে আস্ত রসগোল্লা পুড়ে দেওয়া হয়েছে। রসগোল্লাটা অন্য কেউ পুড়ে দেয়নি। রসগোল্লা যে খাওয়ালো সে রাত। রায়ের সামনেই বসেছিল এতক্ষণ। তিশানও ছিল একই সাথে। রায়ের বাসার ড্রয়িং রুমে বসে এসব কার্যকলাপ হচ্ছে। তিশান ও রাত এসেছে রায়ের সাথে তিশানের বিয়ের কথা বলার জন্য। রায়ের বাবা মা দুজনেই প্রচণ্ড খুশি। মেয়ে যে নিজের পছন্দের ছেলে পেয়ে গেছে এ নিয়ে দুজনেই খুব আনন্দে আছে। আরও আনন্দে আছে এটার জন্য রাদের সাথে রায়ের বাবা অনেক আগে থেকেই পরিচিত এবং রায়ের বাবার কয়েকটা কোম্পানির সাথে রাত ডিলও করেছিল। রাতের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানে বলেই রায়ের বাবা আর আপত্তি করলেন না। তিশানের সাথে রায়ের বিয়েটা ফিক্সড করে দিলেন। বিয়েটা 1 মাস পর হওয়ার কথা বললে তিশান না করে বলে 1 সপ্তাহের মধ্যে হলেই ভালো হয়। রায়ের বাবা মাও কিছু না ভেবেই রাজি হয়ে যান। তিশান নিজের সাথে 2টো আংটি এনেছিল, যেগুলো ওরা আজকেই একে অপরকে পরিয়ে দেয়। রাত মাঝে মাঝে কয়েকটা মুচকি হাসি ছাড়া আর কিছুই বলে না। যখন এসব হচ্ছিল তখন ঋদ্ধি এক জায়গায় বসে সব পরখ করছিল। ওর মাথায় অন্য কিছু কাজ করছিল। ঋদ্ধি বারবার একটা কথাই ভাবছিল, যে রায়া 1 সপ্তাহ হলো না হাসানের মতো একটা ছেলেকে ভাগিয়ে দিল, সে রায়া কিভাবে 1 সপ্তাহ পর বিয়ের জন্য রাজি হয়ে গেল, তাও আবার নিজে পছন্দ করা ছেলের সাথে? না না, এ তো হতেই পারে না। এর মাঝে কোনো তো একটা ঘাপলা নিশ্চয়ই আছে।
ওকে ওকে, নো ওয়ারিস, আজকেই ওর থেকে জেনে নিব। বাড়ি ফেরার পর রাত তিশানের সাথে কথা বলতে চাইলে তিশান বলে একটু পরে কথা বলবে। তিশানের কথা মতো রাতও আর কিছু বলে না। রাত 9টার দিকে ডিনার করার সময় রাত তিশানকে জিজ্ঞেস করে, রায়ের বাসায় প্রপোজাল দেওয়াটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? তিশান খেতে খেতেই উত্তর দেয়, কেন, তুই প্রপোজাল পাঠাতে চেয়েছিলি নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তিশান, তুই ভুলে যাস না আমি তোর বড়, আমার তো অধিকার আছে এসব প্রশ্ন করার। হ্যাঁ, এটার জন্যই তো ফেসে আছি আমি, তুই বড় জন্যই চুপ করে আছি, নইলে। কথাগুলো রাতের কান অবধি না পৌঁছলেও বুঝতে বাকি থাকে না ওর। তাই আর কিছু না বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে যায় সে। তিশান একটা শয়তানি হাসিতে রাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরনের জামা কাপড় পাল্টে একটা লং টি শার্ট আর প্লাজো পরে নিল রায়া। ঘুমোতে যাবে ঠিক এমন সময়ই দরজায় কেউ কড়া নাড়ল। বিরক্তির সাথে গিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখে ঋদ্ধি দাঁড়িয়ে আছে। ঋদ্ধি কোনো কথা না বলেই রায়ের রুমে ঢুকে বেডে বসে পড়ল। এরপর একটা লুক দিল যেন নাসার কোনো বিজ্ঞানী সে। ওই এত রাতে তোর আমার রুমে কি? হ্যাঁ, আমি ঘুমাবো, যা এখন প্লিজ। দাঁড়া দাঁড়া, তোকে আগে ভালো করে পরখ করতে দে, তুই আসলেই এই বাড়ির মেয়ে নৌসিন রায়াই তো? মানেটা কি? তুই এখন আমার ঘুমের 12টা বাজে পরিচয় নিতে এসেছিস? না, আমি শুধু এটা জানতে এসেছি যে এটা আমাদের ওই রায়াই তো, যে এর আগে কতগুলো ছেলেকে ভাগিয়ে দিয়েছে। উফ, কি শুরু করলি এখন এসব? একটা কথা বল না বইন, তুই এই ছেলেটাকে কবে ভাগাবি রে? বিয়ের দিন হয়েছে শুনেছি, এবার যা। শালা, এতদিন পর একজনকে পছন্দ হলো, তাও এত কথা। ওহ ওহ বইন, রাগিস না, আমি আসলে কনফার্ম করতে আইছিলাম যে আসলেই তুই বিয়ের জন্য রাজি কিনা। এখন জানা হয়ে গেছে, আমি যাই, তুই ঘুমো। গুড নাইট। গুড নাইট। ঋদ্ধিকে বিদায় দিয়ে ধরাম করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল রায়া। এরপর ঘুমের দেশে তলিয়ে গেল সে। মা, এইখানটায় সাইন করো। একজন বয়স্ক লোকের কথায় রায়ার ধ্যান ভাঙল। 1 সপ্তাহের মাথায় আজ সেই দিন। চারপাশে লোকজন গিজগিজ করছে। নিজেকে একটা লাল সোনালি গাড়ারায় সজ্জিত অবস্থায় দেখল। পাশে মা বাবা বসে আছে রায়ার। সামনে হালকা পর্দার আড়ালে বসে আছে একজন। রায়া দেখার চেষ্টা করেছে কে ওখানে বসে আছে। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বড় নির্লজ্জ বলতে রায়ার কোনো আপত্তি নেই, কারণ এভাবে মানুষের সামনে নিজের ভাবি বরকে দেখার এমন প্রচেষ্টা কারো নজরে পড়লে যে কেউ রায়াকে নির্লজ্জের উপাধি দিয়ে দেবে। রেজিস্ট্রি পেপারে সাইন হয়ে গেলেই ওর বরকে পাশাপাশি বসানো হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি পেপারে সাইন করে দেয় সে। একটু পর বরকে ওর পাশে আনা হয়। বরের মুখে ফুলে ঢাকা একটা পর্দা থাকায় দেখতে পাচ্ছে না রায়া। এত কিছু না ভেবেই রায়া ফুলের পর্দাটা সরিয়ে দিল। কিন্তু এ কি, রায়া যেই না বরের চেহারা দেখতে মুখের ওপরের পর্দাটা সরাবে তখনই মুখ থুবড়ে পড়ে গেল। কে পেছন থেকে ধাক্কা দিল তা দেখার জন্য পেছনে ঘুরে বলে, ওই কোন শালারে, আমার বরকে দেখতে দিলি না? অমনি নিজেকে মেঝেতে পড়ে যাওয়া অবস্থায় পায়। এতক্ষণে রায়া বোঝে আসলে সে স্বপ্ন দেখছিল। আরে একটু দাঁড়ান, এত তাড়াতাড়ি বিয়ে দেব না। আর যারা ভেবেছিলেন রাদের সাথে রায়ের বিয়ে হয়ে গেল তাদের জন্য আমার পক্ষ থেকে 1 বালতি সমবেদনা, কারণ বিয়ের তো এখনো 7 দিন। শুধু দেখো আগে আগে হোতা হে ক্যা। রায়া নিজের এমন কাণ্ডে নিজেই হতবাক। আর যাই হোক, সে খাট থেকে পড়ে গেলেও এইসব ছাইপাসের জন্য রায়া মনে মনে ভাবছে, দুধ পড়ে তো গেলাম, কিন্তু বেটা বরকে দেখতে পেলাম না। এসব ভাবতে ভাবতে রায়ার ফোনে একটা কল আসে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে তিশান। কলটা ধরেই কিছুটা বিরক্তি নিয়েই বলে, কি হয়েছে আপনার? এত সকাল সকাল কিভাবে মনে হলো? রায়া, তুমি কি রেগে আছো? না, রেগে তাকাবো কেন, খুব খুশিতে আছি। তো এভাবে কথা বলছো কেন? বরের মুখটা দেখতে পারলাম না, আর এসেছে আমায় জ্বালাতে। বিড়বিড় করে বলে রায়া, যা তিশান বুঝতে পারে না।
কিছু বললে রায়া? না, এখন ফোন রাখুন, আমি ফ্রেশ হব। ফোন কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারে রায়া। একটা টাওয়াল দিয়ে ওয়াশরুমে চলে যায় সে। কিছুক্ষণ পর আবারও রায়ার ফোনে কল আসে। রায়া ওয়াশরুম থেকেই বুঝতে পারে ফোন বাজছে। ও জানে যে এটা কে হতে পারে, তাই ইচ্ছে করেই দেরি করে ওয়াশরুম থেকে বের হয়। বেরিয়ে এসে দেখে আবারও কল এসেছে। কলটি ধরলেই ও পাশের ব্যক্তিটি ধমকের সুরে বলে, কোথায় ছিলেন এতক্ষণ? আমার ফোন দেখে কি উধাও হয়ে গেছিলেন? কি বলছেন আপনি? উধাও হতে যাব কেন? আমি তো ওয়াশরুমে ছিলাম। আমাকে শেখাচ্ছেন? ওয়াশরুমে কি এতক্ষণ ধরে থাকে নাকি? ও হ্যালো মিস্টার বস, আপনি কি মেয়ে নাকি? হোয়াট? জি হ্যাঁ, আপনার এত কিছু শুনতে হবে না। আগে বলুন কেন ফোন করেছেন? আজ অফিসে একটু তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে? কেন কেন? দরকার আছে। ওকে, আসবো। এই ওয়েট, এখনই ফোন রাখবেন না। কেন? যা বলার তাড়াতাড়ি বলুন, আমায় রেডি হতে হবে। আমি আপনাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি রায়া। ওয়াও। রাখি। আর হ্যাঁ, আমার অবাক হওয়ার কিছু নেই। যা বলেছে ঠিক বলেছে। তাড়াতাড়ি চলে আসবেন। বাই। রাত ফোন কেটে দিয়ে নিজের বুকে ফোনটা ছোঁয়ালো। এরপর একটা আলতো মুচকি হাসি হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে রায়া ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবছে, বলে কি দুই ভাই কি শুরু করেছে? এভাবে করলে তো আমি পিষে যাব। না রায় না, তোকে ঠান্ডা মাথায় এসব নিতে হবে। অফিসে গিয়ে সব কিছু দেখ, তারপর কি হয় বোঝা যাবে। তবে রাদের বলা কথাটি শুনে রায়ের মনের মধ্যে একটা শীতল হাওয়া বয়ে যায়, যেটা ওকে অনেকটা শান্তি দেয়। রায়ার কারণটা বুঝতে পারে না। মে কামিন স্যার? রায়া রাদের কেবিনের দরজায় নক করে বলে ওঠে। রাত রায়াকে আসার পারমিশন দিলেই সোজা রাদের অনেকটা ক্লোজ গিয়ে দাঁড়ায়। কোমরে দুই হাত রেখে রাদের চোখে চোখ রেখে বলে, মিস্টার বস, আপনি কি বলেছিলেন? আর আজ এসব কি হলো? আপনি তো শুধু আমার হেল্প চেয়েছিলেন এসব ব্যাপারে, আর আজ আমাকে আর কথা বলতে পারল না রায়া। তার আগেই রাত রায়াকে দেওয়ালে চেপে ধরে নিজের হাতের আঙুল দিয়ে রায়ার মুখ চেপে ধরে। কপাল কুঁচকে আস্তে আস্তে রায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, আস্তে কথা বলো, আমাদের কথা কেউ শুনছে। রাত এবং রায়া এতটাই কাছাকাছি চলে এসেছে যে রাতের নিঃশ্বাস রায়া শুনতে পারবে। রাত এবং রায়া এতটাই কাছাকাছি চলে এসেছে যে রাদের নিঃশ্বাস রায়া গুনতে পারবে। রায়ার চোখের সামনে চলে আসা ছোট ছোট চুলগুলো রাত নিজের আঙুল দিয়ে কানের কাছে গুজে দেয়। এতে রায়া হালকা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। রায়কে ছেড়ে দেওয়ার পর রাত প্যান্টের পকেটে হাত গুজে বলে ওঠে, সকলে এই কথা বলার জন্য সরি। কোন কথা? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটি বলেছিলাম। ও আসলে রুমের বাইরে তিশান দাঁড়িয়েছিল, তাই কথাটি বলেছিলাম, মাইন্ড করবেন না। কথাটি বলেই রায়ার খুব খারাপ লাগলো। বিড়বিড় করে বলতে থাকলো, সত্যি সত্যি বললেও কি ক্ষতি হতো? কিছু বলবেন? না, বাই দ্য ওয়ে, আপনি তুমির চক্র না কেটে আমায় তুমি করে বললেই পারেন, আমার প্রবলেম হবে না। ওকে, এখন বলুন সকাল সকাল কেন ডেকেছেন? ভুলে গেছিলাম, আজ তিশান তোমার জন্য কিছু গিফটের অ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাই সন্ধ্যার দিকে তোমায় নিয়ে একটা জায়গায় যাবে। রেডি থাকো। কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। আচ্ছা, আপনি এসব করছেন যদি উনি টের পেয়ে যায়? কোনোভাবেই টের পাবে না। আর শুধু কয়েকটা দিন বাকি আমাদের হাতে, এর আগে আমাদের সফল হতে হবে, নইলেও যে কোনো কিছু করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা। অ্যান্ড রায়া, প্লিজ তুমিও তেমনভাবেই আমার হেল্প করো। তোমার হেল্প ছাড়া এত কিছু সম্ভব ছিল না। ইটস ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। আমি তাহলে এখন আসি। ওকে, যাও। তিশান দেওয়ালে সমানে ঘুষি মেরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কারোর উপরে প্রচণ্ড রাগ দেয়ালের উপর দেখাচ্ছে। চোখ মুখ রাগে শক্ত করে জানালার বাইরে তাকিয়ে আছে সে। এমন সময় তিশানের ফোন বেজে উঠল। রায়া কল দিয়েছে দেখে একটু মনটা ভালো হয়ে গেল ওর। ফোনটা ধরেই ওপাশ থেকে রায়া বলতে লাগলো, আপনার কি আজকেও আসার প্ল্যান নাই নাকি? যদি আজও না আসেন তাহলে বলুন, বিয়েটা ক্যান্সেল করে দেই, কেমন?
রায়া, এভাবে বলছো কেন? আসছি আমি। তাড়াতাড়ি আসুন। ওকে ওকে, আমি বের হচ্ছি। তিশান খুশি মুখে রেডি হয়ে বের হয়। ওদিকে রায়ার আইপ্যাডে ভিডিও চ্যাটিংয়ে থাকা রাত তিশানের আসার কথা শুনে হেসে বাঁচে না। রায়া তিশানের দিকে ডান হাতের থামস আপ দেখিয়ে বলে, জবস ডান। রাত একটা মুচকি হাসি দিয়ে রায়ার ফোন কেটে দেয়। এরপর একজনকে ফোন করে বলে কাজ ঠিকঠাক মতো শেষ হয়েছে কিনা। অপর প্রান্তের ব্যক্তিটির কথা শুনে রাত একটা ডেভিল হাসিতে ফেটে পড়ে। 10 মিনিটের মাথায় তিশান রায়ার কাছে এসে পৌঁছায়। রায়া দেওয়ালে ঠেকিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি সোফায় বাঁকা হয়ে বসে থাকা রাতের উপর। রাতের হাতে একটি পেপার রয়েছে, যেটার দিকে কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। রায়া বুঝতে পারছে না একটা পেপার এত সময় ধরে দেখার কোনো মানে আছে। অবশ্য ওর ভালোই হয়েছে। রাতের দৃষ্টি অন্যদিকে থাকায় রায়া রাতকে মনের সুখে দেখে নিচ্ছে। মনে মনে ওর একটাই প্রশ্ন, আর যাই হোক মিস্টার বস খারাপও না। ইনি যদি সে হতো তাহলে তো আমি এক পায়ে বিয়ের জন্য রাজি হতাম। কেন যে ওই বেটা তিশান আসলো, এসে সব খেল খতম করে দিল। মুখ গম্ভীর করে রায়া এসব ভাবছিল, তখনই রাত বলে ওঠে, তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট? না, আপসেট কেন হব? তোমার মুখ দেখে মনে হচ্ছে। না, কিছু না। কালকের জন্য কিছু মনে করোনি তো? না, কিছু মনে করলে আপনার হেল্প করতাম নাকি? তাও ঠিক। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি। শিওর। আপনি কাউকে ভালোবাসেননি? কথাটা শুনে রাত একটু হকচকে উঠল। এরপর চোখ মুখ শক্ত করে বলল, এসব জিজ্ঞেস করার মানে কি মিস রায়া? না, এমনি শুধু জানতে চাইলাম। রাত উঠে গিয়ে রায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। আপনার আমার এত কিছু না জানলেও চলবে। আপনি হেল্প লাগবে বলেছে, হেল্প করছেন, ভালো কথা। তাহলে আমার সম্পর্কে এত কিছু জানার চেষ্টা কেন করছেন? আপনি কোনোভাবে আমায়... জানি না বলে রায়া রাদের কেবিন থেকে বেরিয়ে এলো। রাত এদিকে চিন্তায় পড়ে গেছে, কারণ এমন কিছু আবার একবার হবে তা কখনোই চায় না রাত। যে করেই হোক রায়ার থেকে এখন রাতকে দূরে থাকতে হবে। অনেক পুরাতন গোডাউনে 2-1 ছেলে পেলে একজনকে বেঁধে রেখে দিয়েছে। বাঁধা মানুষটিকে দেখে মনে হচ্ছে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। দেখে মনে হবে অনেক দিন ধরে এভাবে রাখা হয়েছে। ওই ছেলেপেলেদের মধ্যে স্টিফেন নামের একটি ছেলে ফোন করলো। হ্যালো স্যার। হাউ ইজ শি নাও? ইউ ডোন্ট থিঙ্ক শি ক্যান সার্ভাইভ ফর নেক্সট 4 days? অপর পাশের ব্যক্তিটি কথাটি শুনে চিৎকার করে উঠল, ইউ রাস্কেল, হাউ ডেয়ার ইউ টু সে দিস? I want her alive. I will kill you. From now, take care of her. Yes, sir. স্টিফেন ফোন রেখে দিয়ে কপালের জমে থাকা ঘাম মুছে নেয়। কারণ ও পাশের যে ব্যক্তিটি কথা বলল সে যে ওদের কি হাল করতে পারে অর্ডার না মানলে। রায়া, ঋদ্ধি ও তিশান শপিংয়ের জন্য বেরিয়েছে। রায়া চেয়েছিল রাত আসুক, কিন্তু রাত ইচ্ছে করে আসেনি। ওরা প্রথমে একটা ডিজাইনিং লেহেঙ্গার দোকানে ঢুকলো। রায়াকে দেখে মনে হবে ও এখানে শপিং করতে নয়, গেম খেলতে এসেছে। তিশান ও ঋদ্ধি ওদিকে সমস্ত দোকান তোলপাড় করে দিচ্ছে, যার জন্য সে কিনা এক কোনায় বসে মোবাইলে গেম খেলতে বিজি। একটু পর ঋদ্ধি এসে রায়ের মাথায় একটা টোকা দিয়ে বলে, ওই তোর মোবাইল ভেঙে গুঁড়ো করে দেব বুঝলি? আমরা ওখানে বসে লেহেঙ্গা চুজ করছি আর তুই কিনা বসে বসে গেম খেলছিস। দূর, তোদের যা ইচ্ছে হয় কর, আমার ভালো লাগছে না। ও হ্যালো, বিয়েটা তোর বুঝলি, তাই এসব ঢং বাদ দে আর ওদিকে চল। আমি যাব না বলছি তো যাব না। যাবি না মানে চল। রায়াকে টেনে নিয়ে গেল। মেরুন কালারের ওপর সোনালি পাথরের কাজ করা, ভারী কাজ করা একটা লেহেঙ্গা। ঋদ্ধি রায়ার হাতে ধরিয়ে বলল পরে দেখতে। কথাটি শুনে রায়ার মেজাজ গরম হয়ে গেল। পুরো দোকান কাঁপিয়ে বলে উঠল, আমার ভালো লাগছে না, তাও কেন তোরা জোর করছিস? চিৎকার দিয়ে কথাটি বলার পরে রায়ার গালে সজোরে একটা থাপ্পড় পড়ে। থাপ্পড়টা ঋদ্ধি দিয়েছে। থাপ্পড় খেয়ে রায়া বাচ্চাদের মতো
ফ্লোরে বসে গড়াগড়ি করে কাঁদতে শুরু করলো। এতে করে ঋদ্ধি আরও ঝামেলায় পড়ে গেল। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, হ্যাঁ তো জেদি। এখন তো ঋদ্ধিকে সরি বলতে হবে। উপায় না পেয়ে সবার সামনে নিজের বোনের কাছে বসে কান ধরে সরি বলল। রায়া নিজের বোনের এমন কাণ্ড দেখে মনে মনে খুশি হলো। রায়া চাচ্ছিল নিজের বোনের আরও একটু মজা নেবে, কিন্তু তার হলো না। রায়া ফিক করে হেসে দিল। রায়া ফ্লোর থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো এবং ঋদ্ধির চুজ করা লেহেঙ্গাটি নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। এর ভেতর রাত সেখানে উপস্থিত। রাতকে দেখে তিশান খানিকটা বিরক্ত বোধ করল, তবুও নিজের চেহারার ভাষা ভালো করে রাতকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে? তুই তো বললি আসবি না। রাত নিজের সানগ্লাসটি শার্টে গুজে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। বলেছিলাম তো তোকে, একটা কাজে বেঁচেছিলাম, কাজটা শেষ, তাই ভাবলাম একা বোর হব, তোদের কাছে আসি। ঋদ্ধি হাসি মুখে বলল, খুব ভালো করেছেন এসে, রায়াও চাচ্ছিল আপনি আসুন। ও বাই দ্য ওয়ে, রায়া কোথায়? ওই ট্রায়াল রুমে গেছে লেহেঙ্গাটা পরে দেখতে। ওদের সবার কথা বলার মাঝে রাতের দৃষ্টি তার সোজা একদিকে আটকে যায়। ওর ঠিক সোজাসুজিভাবে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রায়া। মেরুন কালারটা ওর ওপর এত সুন্দর লাগছে যেন মনে হবে এই রঙটা ওর উপরেই পারফেক্ট। রায়া আস্তে আস্তে হেঁটে আসছে সামনে থেকে। কতটা অস্বস্তি হচ্ছে তা রায়া ছাড়া কেউ জানে না। লেহেঙ্গার ওজনে ও মাটিতে দাবা দাবা হয়ে যাবে এমন দশা, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে খুব কষ্টে হেঁটে আসলো এতটুকু। রাত কখন থেকে রায়ের দিকে তাকিয়ে আছে, চোখই সরাতে পারছে না রায়ের উপর থেকে। রায়া এটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। রায়ার হাসি দেখে তিশান রেগে যাচ্ছে। হঠাৎ রায়ার হাতটা জোরে টেনে নিয়ে গিয়ে ট্রায়াল রুমে বন্ধ করে দিল এবং বলল, আমি এখানে দাঁড়িয়েছি, তুমি মাত্র 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে বের হয়ে আসবে। এসব খুব আকস্মিকভাবে হলেও রায়ের কাছে এক্সপেক্টেড ছিল, কারণ ও জানতো এমন কিছুই ঘটবে। তাই বাধ্য মেয়ের মতো চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। রায়ের লেহেঙ্গাটি চয়েস হয়েছে, তবে রাত রায়কে রিসেপশনে পরার জন্য একটা ডার্ক গ্রিন কালারের লেহেঙ্গা গিফট করলো। রায় উপর দিয়ে অনেকবার না করলো লেহেঙ্গাটি না নেওয়ার, কিন্তু ওর মনে এটাই ছিল, যাই হোক রাত দিচ্ছে, ওটা তো নিতেই হবে। রায়া আর তিশানের আজ হলুদ সন্ধ্যা। সবুজ পাড়ের একটা শাড়ি আর হালকা মেকআপ, ব্যাস এতটুকুই যথেষ্ট রায়ের জন্য। ওর এমনিতেই পরীর মতো, আজকে সাভারি করে শাড়ি পরাই আরও বেশি সুন্দরী লাগছে ওকে দেখতে। ওদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তবে বেশি মানুষকে ইনভাইট করা হয়নি, যেহেতু খুব তাড়াতাড়ি সব কিছু হয়েছে তাই হাতে গোনা কয়েকজনকেই বলা হয়েছে। রায়ের বাবা ভেবেছেন একটু দেরি করে বিশাল অ্যারেঞ্জমেন্ট করবেন, এখন শুধু বিয়েটা হয়ে থাকুক। রায়ের বাবা প্রচণ্ড খুশি বিয়ের ব্যাপারে। যাই হোক, এতগুলো ছেলেদের ভাগানোর পর একজন ছেলেকে নিজে পছন্দ করেছে, তবে রায়ের বাবা জানে না রায়ার মনে কি আছে। রায়া নিজের রুমের ব্যালকনি থেকে দেখলো রাতের গাড়িটি ওদের বাড়ির গেট দিয়ে ঢুকলো। বাড়ির সামনে এসে গাড়িটা থামার পরও রায়া চেয়ে আছে সেদিকেই। প্রথমে হলুদ পাঞ্জাবি পরা একটি ছেলে গাড়ি থেকে নামলো। রায়া ভালো করে দেখলো ওটা তিশান। তিশানের নামার পরও রায়া গাড়ির দরজার দিকে তাকিয়ে আছে। একটু পর স্পাইক করা চুলে এবং সবুজ কালারের পাঞ্জাবিতে একজন গাড়ির দরজা খুলে বের হলো। ছেলেটিকে দেখে রায়ার হার্টবিট দ্রুত হতে লাগলো। রায়া নিজের বুকে হাত দিয়ে হার্টবিট অনুভব করলো। ওর বুঝতে বাকি রইল না ছেলেটিকে অনেকটা ভালোবেসে ফেলেছে, যতটা ভালোবাসলে পাগলামি করা যায়। ছেলেটি চোখ ব্যালকনিতে থাকা হলুদ পরিটির ওপর পড়ার সাথে সাথেই চোখাচোখি হয়। রায়া খানিকটা লজ্জা পেয়ে ব্যালকনি থেকে দৌড়ে রুমে চলে আসে। স্টেজে বসেই একভাবে ভিড়ের মাঝে থাকা প্রিন্ট পাঞ্জাবি পরা ছেলেটির দিকে তাকিয়ে আছে রায়া। রায়ের পাশে তিশান ঠিকই বসে আছে, তবে এসবের কিছুই টের পাচ্ছে না। ওর দিকে ওভাবে তাকিয়ে থাকায় রাতের প্রচুর আনইজি ফিল হচ্ছিল। মাঝে মাঝে রাতও রায়ের দিকে তাকাচ্ছিল, তবে রাতের তাকানোতে একটা বিরক্তির ছাপ ছিল।
অন্যদিকে রায়ার চোখে অসীম ভালোবাসার স্বপ্ন। রাত আর ওভাবে থাকতে না পেরে বাইরে চলে এলো। নিজেকে অনেকটা বোকা লাগছে তার, কারণ রাত থেকে হেল্প নিতে গিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছে সে। রাদের মনে হচ্ছে রাদের হঠাৎ উধাও হয়ে যাওয়া রায়াকে চিন্তিত করে যায়। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে ওই একটি মুখ, তবুও দেখা পায় না। হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই অযথা স্টেজে বসে না থেকে উঠে চলে এলো। তিশান রায়ার যাওয়ার পথে যেতে নিলেই রায়ের কাজিনটা এসে ওকে ঘিরে ধরে। তিশান রায়ার যাওয়ার পথে একবার তাকিয়ে মুখ ফুলিয়ে ওর কাজিনদের সাথে চলে যায়। সারা বাড়ি খুঁজেও যখন রাতকে পায় না, তখন মন খারাপ করে গার্ডেনের দিকে আসে রায়া। সেখানে দেখতে পাই ওর দোলনায় বসে আছে রাত। রায়া ওর কাছে গিয়ে একটু কেসে ওঠে। পেছনে কারোর উপস্থিতির সাড়া পেয়েও রাত চুপচাপ থাকে। রাদের কোনো রিয়াকশন না পেয়ে রায়া নাটকীয়ভাবে বলে, মিস্টার বস, আপনার কি কোনো কারণে মুড অফ? যদি মুড অফ থাকে তাহলে বলুন, আমি আপনার মুড ঠিক করার চেষ্টা করব। রায়ের এমন কথায় ঠোঁটের কোণে এক চিলটে হাসি নিয়ে দোলনা থেকে উঠে দাঁড়ায় রাত। এরপর পেছন ঘুরে অপরাধী সুরে বলে, আই এম সরি রায়া, তুমি যেমনটা ভাবছো তা কখনোই সম্ভব না। রাতের এমন কথার জন্য রায়া মোটেও প্রস্তুত ছিল না। ও বুঝতে পারছে না রাত কিসের কথা বলছে, তবে কিছুটা আন্দাজ করতে পারছিল। হালকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, আপনি কিসের কথা বলছেন স্যার? মানে কিছু বুঝলাম না। রাত রায়ের কাছে দাঁড়িয়ে রায়ের কাঁধে দু হাত রেখে বলতে আরম্ভ করে, রায়া, আমি কখনো কাউকে ভালোবেসেছিলাম। আমিও জানি কাউকে ভালোবাসার অনুভূতি কেমন, এর আনন্দটা কেমন। আমি তোমার মাঝে সেই আনন্দটা দেখতে পেয়েছি। আমি জানি তুমি আমায় ভালোবেসে ফেলেছ, আর এটাও জানি আমার প্রতি তোমার ভালোবাসাটা বেরিয়ে চলেছে। কিন্তু আমি তোমায় ভালোবাসতে পারবো না রায়া। আমি তোমায় বলবো না তুমি আমায় ভুলে যাও, তবে এটা বলবো ভালোবাসার মায়ায় জড়িয়ে নেও না নিজেকে। আমি এর আগে একজনের কাছে ভালোবাসার ধোঁকা পেয়েছে এবং এর কষ্ট আমায় তিলে তিলে শেষ করেছে। আমি জানি তুমি আমায় ধোঁকা দিবে না কখনো, কিন্তু আসল ভালোবাসার উপর বিশ্বাস উঠে গেলে যা হয় আর কি। আমি আর ভালোবেসে বিশ্বাস করতে পারবো না রায়া, আমায় ক্ষমা করো। রাতের কথাগুলো শুনে রায়ের চোখে জল পড়া ভাব, কারণ ও ভেবেছিল রাত হয়তো এসব বুঝবে না, পরে ওকে সারপ্রাইজ দেবে। তবে ওর এতে মনটা আরও বেশি ভেঙে গেল যে রাত সবটা জেনেও এতদিন চুপ করেছিল। এখন রায়ের মনে হচ্ছে যদি আমার লাইফে না আসতে তাহলে কি ক্ষতি হতো? আমি তো জোর করে ভালোবাসিনি, আমার ইমোশনস আমি কন্ট্রোল করতে পারিনি। এটা তো আমার দোষ নয়, জানি তোমারও দোষ নেই কোনো। তবু জেনেও না জানার ভান করেছিলে এতদিন। আর কিছু না হয় নাই বলতে, শুধু এইটুকু তো বলতে পারতে। কেন এলে তুমি আমার জীবনে? অনেকটা ভালোবেসে ফেলেছি, যা থেকে দূরে থাকা আমার সাধ্যের বাহিরে। তোমার প্রতি ভালোবাসাটা কমাতে পারছি না, দিন দিন শুধু মায়া ও অনুভূতির বেড়েই চলেছে। রায়াকে কিছুটা ধাক্কা দিয়ে রাত বলল, কিছু তো বলো রায়া, এভাবে চুপ করে থেকো না। রায়া হালকা নড়েচড়ে বলে, স্যার, কালকে কখন আমাদের রেডি থাকতে হবে? রায়ার এমন জবাবে রাত অবাক হয়, তবে সেটা মুখে প্রকাশ করে না। সন্ধ্যা 6টায়। ওকে স্যার, আমি রেডি থাকবো। কথাটি বলেই রায়া ওখান থেকে চলে আসে। আর একটু দেরি করলে হয়তো রাত ওর চোখের জল দেখে ফেলত, যা রায়া কখনোই যায় না। রাত রায়ার যাওয়ার পথে একটু তাকিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে পড়ল। পকেটে দু হাত গুজে আকাশের বড় চাঁদটার দিকে তাকিয়ে রইল। চাঁদের কাছে তার অনেক রকম প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আজও পায়নি রাত। দিন দিন এক এক রকম প্রশ্ন জমা হয়েই যাচ্ছে। পরদিন বিকেল 5টা, বিয়ের তোড়জোড় চলছে। কিছুক্ষণ পর কাজী সাহেব আসবেন। ওদিকে রায়া সেই মেরুন কালারের লেহেঙ্গাটি পরেছে। গর্জিয়াস মেকআপে রায়াকে দেখতে দারুণ লাগছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে রায়া, পাশেই ওর বড় বোন ঋদ্ধি ওর হাত ধরে আছে। নিচে আসার পর রায়াকে তিশানের সামনাসামনি করে বসিয়ে দেওয়া হয়। রায়া একবার চারিদিকে নজর বুলিয়ে নিল, তবে যাকে খুঁজছিল তাকে পেল না। কাজী সাহেব এসে পড়লেই রায়া ও তিশানের রেজিস্ট্রির জন্য
পেপার ও কলম তিশানের দিকে এগিয়ে দেয়। তিশান সাথে সাথে সই করে দেয়। এরপর রায়ার পালা। রায়ার কাছে পেপারটা দেওয়ার আগেই কোত্থেকে রাত এসে পেপারটা ছো মেরে নিয়ে নেয় এবং টুকরো টুকরো করে ফেলে। তিশান এসব দেখে রাদের কলার টেনে ধরে। হসপিটালের বেডে শুয়ে আছে রায়া, হাতে গুলি লাগায় ওর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। গুলি লাগার সাথে সাথে রাত কোলে তুলে রায়াকে হসপিটালে নিয়ে আসে। বেডের পাশেই রাত দাঁড়িয়ে আছে। নিজেকে চরম অপরাধীর দরজায় দাঁড় করাতে ইচ্ছে করছে তার। রায়ের এমন অবস্থার জন্য তো সেই দায়ী। রাতের গলা ধরায় তিশানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয় রায়া। বসা থেকে উঠে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, আরে আরে, শুধু কলারটাই ধরলেন, মারবেন না? মারুন মারুন, এরপর সুযোগটা আর পাবেন না। কারণ জেল থেকে বেরোতে যে কত সময় পার হয়ে যাবে আপনি নিজেও হিসেব মেলাতে পারবেন না। এসব কি আবল তাবল বকছো রায়া? তোমার মাথা ঠিক আছে? আমি কেন জেলে যাব? দাঁতে দাঁত চেপে রাতের দিকে তাকিয়ে বলল, জেলে তো ও যাবে, আমাদের বিয়ের দিনে এসে হাঙ্গামা করার ফল তো ওকে ভোগ করতে হবে। তিশানের কথা শুনে রাত ও রায়া দুজনেই পাগলের মতন হেসে যাচ্ছে। রায়ের পরিবারের লোকজন এসবের আগা মাথা কিছুই বুঝছে না। রায়ের বাবা এসবের মাঝে কনফিউজড লুক নিয়ে বলে ওঠে, কিরে রায়া, কি হচ্ছে এসব? আমাদেরকে বলবি বিয়ের অনুষ্ঠানে এসব কি নাটক চলছে? রায়া নিজের বাবার দিকে চেয়ে বলল, বাবা, আসলে আসলে এই বিয়েটা হবে না। কথাটি শুনে রাত ও ঋদ্ধি ছাড়া বাকি সবাই 1000 ভোল্টের শক খেল। রাত ও রায়া যেহেতু সব আগে থেকে জানে, আর ঋদ্ধি জানত রায়া কোনো কারণ ছাড়া এই বিয়েতে রাজি হয়নি, তাই সে অতটা অবাক হয়নি। এসবের মানে কি রায়া? তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? না, একদমই না, বরং সত্যিটা বলছি। আপনিই ভাবুন, 2 দিনের পরিচয়, আপনাকে আমি কিভাবে বিয়ে করে ফেলি, যেখানে আমরা তেমন একসাথে টাইম স্পেন্ডই করিনি। আপনি এতটা বোকা কি করে হলেন মিস্টার তিশান? তিশান রাগে চোখ মুখ শক্ত করে রায়ের কাছে এসে বলল, রায়া, আমি জানি তুমি এমন করবে না, আর এটাও জানি তোমায় ওই রাত ভুলভাল বুঝিয়েছে। তুমি ওর কথায় কান না দিয়ে আমায় বিয়ে করো, আমরা অনেক সুখে থাকবো। আচ্ছা, আমি ওকে ভুলভাল বুঝিয়েছি? তাহলে এটা বল, তুই আমার সমস্ত সম্পত্তি আমার অগোচরে কেন নিজের নামে করে নিতে চেয়েছিলে? তিশান নিশ্চুপ। তুই আমার নিজের ছোট ভাই হয়ে আমার অগোচরে আমার বিরুদ্ধে বাজে খবর প্রচার করিস কেন? ওহ, তোরা তাহলে এসব প্ল্যান করে এসেছিস? কেন, জেনে গেছি বলে কি খুব আফসোস হচ্ছে? তিশান রাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে কানে কানে বলে, আমি এটা ভাবছি যে তুই এখন তোর কলিজার টুকরো মামামকে কিভাবে বাঁচাবি। মানে হলো এটাই, মামাম আমার কাছে মন দিয়েছে। বাংলাদেশে আসার আগেই বিদেশ যাওয়ার নাম করে ওনাকে আমি সরিয়ে দিয়েছিলাম, যাতে তোকে বাংলাদেশে মাটিতে ভিখারি করে যেতে সমস্যা না হয়। ওখানে মামামের কাছ থেকে পেপারসে সাইন করে নিয়েছিলাম, বাট শুধু তোর সাইনটাই বাকি ছিল, তাই এসব কিছু করা। নইলে তো আর তোর কোটি কোটি ডলার সম্পত্তি আমি পেতাম না, তাই না? রাত নিশ্চুপ। তুই কি ভেবেছিস সারা জীবন তোর অর্ডার আমার মানতে হবে? তোর কথা মতো 25টা বছর পার করেছি, কিন্তু আর না। এবার তোর সব কিছু আমার হয়েছে, এখন তুই নিঃস্ব, বুঝলি? বলে হাহা করে হাসতে লাগলো তিশান। এরই মাঝে একজন মহিলা গেট দিয়ে ঢুকলো এবং এসেই তিশানের গালে ঠাটিয়ে একটা চর বসালো। চরের গতিতে টাল সামলাতে না পেরে তিশান মাটিতে পড়ে গেল। গালে হাত দিয়ে চর মারা ব্যক্তিটির দিকে তাকিয়ে তিশান ভূত দেখার মতো অবাক হলো। মামাম, তুমি এখানে এখানে তুমি কি করে এলে? রাত নিজের মাম্মামকে একটা চেয়ারে বসে ডান হাতের তর্জনী দিয়ে ভ্রু চুলকে বলল, অ্যাকচুয়ালি তিশান, তুই সবসময় একটা না একটা ভুল করিস। ছোটবেলা থেকেই তোকে কতবার বুঝিয়েছে নিজের দুর্বল বিষয় বা গোপন বিষয়ের ব্যাপারে কাউকে কিছু না জানতে, নইলে সে তোর ধ্বংস করে দিতে পারে। আর সেই ভুলটা তুই করেছিলে। কি বলছিস এসব? কোন ভুল করেছি আমি? ওকে, তোকে প্রথম থেকে বলি, যেদিন আমরা বাংলাদেশে আসি তার আগের রাতে তুই আমায় বলেছিলি মাম্মাম আমাদেরকে বাংলাদেশ যেতে বলেছে বিজনেসের ব্যাপারে। তুই এটা নিশ্চিত জানিস মাম্মামের যতটা ইম্পর্টেন্ট কাজ থাকুক আমায় সেসব ব্যাপারে জানাতে ভোলে না। তাহলে তুই কি করে ভাবলি আমি তো বিশ্বাস করে নেব? সেদিন থেকে আমার ডাউট শুরু হয়। এরপর রায়ের প্রতি তোর টান ও আমায় নিয়ে হিংসা দেখে বুঝতে পারি আমার প্রতি তোর কোনো কিছুর ক্ষোভ আছে।
এরপর যেদিন পেপার সাইন করতে গ্রামের বাড়ি যাই, ওদিন বিকেলে আবারও তোর কোথাও বের হওয়া আমায় চিন্তিত করে, আর তাই তোকে ফলো করার জন্য একজনকে তোর পেছনে পাঠাই। সেদিন জানতে পারি ওইসব ছিল ড্রামা। মূল কথা এটাই ছিল, তুই এসব গুন্ডাদের সাহায্যে আমার সমস্ত প্রপার্টি তোর নামে লিখে নিয়েছিস। আমি তখন একটা তাচ্ছিলের হাসি দিয়েছিলাম, মানুষ বোকা হলে এতটা হয় নাকি? আচ্ছা সে যাকে, তুই যেদিন রায়কে নিয়ে ডিনারে গিয়েছিলি, ওই দিন আমি তোকে আইডিয়া দিয়েছিলাম রায়কে কিছু গিফট করতে। এই ধর বাড়ি, বাংলো বা ফ্ল্যাট। তুই আমার এই আইডিয়াটা নিয়ে আবারও তোর বোকামির পরিচয় দিয়েছিলে। আসলে ওই দিন যে বাংলোর পেপারে তুই সাইন করেছিলে, ওসব আমার প্রপার্টির পেপারস ছিল, যা তুই শখ জ্ঞানে আমায় ফেরত দিয়েছিলে। এটুকু বলেই থামলো রাত। আর রায়ের কথা বলি, রায় তো আমার কথা শোনে। রায় তো আমার কথা শুনেই নাটকে সামিল হয়েছে। ও তোর সম্পর্কে সবকিছুই জানে, তুই আসলে কেমন জানিস। আমি যখন তোর এসব কুকর্মী ব্যাপার জানলাম, তখন আমি কতটা ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। কারণ যতই হোক তুই আমার ছোট ভাই। তবে কি জানিস, এখন তোকে ছোট ভাই বলতে লজ্জা লাগছে। বিরক্তি মাখা মুখ নিয়ে রাত কথাগুলো বলল। তিশান হতভম্ব হয়ে কথাগুলো শুনে যাচ্ছিল। তবে এখন তিশান একটা ডেভিল হাসি এসে বলতে লাগলো, আসলে কি আমি না প্রথমে জানতাম বরাবর তুই আমার সব কাজে যেমন বাধা হয়ে দাঁড়াস, এবারও তুই আমার বাধা হবি। তোকেও তো খুব ভালো করে চিনি আমি, তাই না? যাই হোক, তুইও তো আমারই বড় ভাই, তাই না? আচ্ছা এখন শোন, তোর সম্পত্তি তো আমি পাবো না, এটা আগেই জানা ছিল। কিন্তু কি আসলে আমি তোকে কষ্টে রাখতে চেয়েছিলাম। তোর সুখ আমার চোখে সইতো না। ছোটবেলা থেকে তোর ব্যবহারকৃত জিনিস আমি পেয়েছি। আমার সব কিছুতেই তুই ডিসিশন নিয়েছিস, আমার লাইফটাকে নিজের ইচ্ছা মতো লিড করতে দিসনি। আর তোকে আমি কিছুতেই না, তোকে ছাড়ার প্রশ্নই ওঠে না। ও হ্যাঁ, এত কথা যখন উঠলো তখন বলি, তোর যে গার্লফ্রেন্ড ছিল, যাকে তুই অসম্ভব রকম ভালোবাসতি, তাকে আমি তোর জীবন থেকে সরিয়েছিলাম। তিশানের বলা শেষাক্ত কথাটি রাতকে কাঁপিয়ে তুলল। রাত কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছিস এসব? আর হ্যাঁ রে, কারণ আমি ওকে ভালোবাসতাম। আমার কাছাকাছি আসার আগে ওকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। কিন্তু কি বলতো, আমি ওকে তোর হতে দিইনি। ওর আর তোর মাঝে ভুলভাল বুঝে তোদের ব্রেকআপ করে দিই। আর জানিস, বেচারি পরে আত্মহত্যা করেছিল। হালকা শোকাভিভূত হয়েছিলাম, তবে খুশিও হয়েছিলাম, কারণ যা আমার হয়নি তা অন্য কারো কেন হবে। রাতের প্রেমিকার মৃত্যুর কথা শুনে চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছিল। এখন তুই কি মনে করেছিস রায়াকে আমি তোর হাতে দেব? কখনোই না। আমি আগেই বুঝে গেছিলাম রায়া তোকে ভালোবাসে, কিন্তু রায়াকে আমি ভালোবাসি। আর এখন আমি জানি রায়া তোর ছাড়া আর কারো হওয়ার চেষ্টা করবে না, কিন্তু আমি তো রায়াকে তোর বা অন্য কারো হয়ে থাকতে দেব না। তিশান শেরওয়ানির পকেট থেকে একটা পিস্তল বের করে। তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম, যদি কাজে লাগে। তিশানের হাতে পিস্তল দেখে দৌড়ে গিয়ে রাত ওকে ধরল। তখনই পিস্তলে চাপ লেগে একটা গুলি বেরিয়ে গেল। রাত ও তিশানের ধস্তাধস্তিতে গুলিটা সামান্য বেঁকে বেরিয়ে গেছে। রায়া চিৎকার করে হাত ধরে মাটিতে বসে পড়ল। গুলিটা হাতে লেগে অনেক রক্ত পড়ছে। এর মাঝে পুলিশ এসেছিল, যারা তিশানকে নিয়ে গেল। তিশান ওদের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, I'll be back. দেরি না করে রাত নিজের গাড়ি করে রায়াকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেল। রায়া বেডে শুয়ে শুয়ে ভাবছে। এই কারণেই হয়তো রায়াকে ভালো না বাসার কারণটা বুঝিয়েছিলেন উনি। রায়াও খারাপ লাগছে, দুটো ভালোবাসার মানুষকে বিনা অপরাধে বিনা কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে। কিন্তু তাই বলে কি আরেকটিবার নিজেকে সুযোগ দিতে পারে না উনি? রায়া যে কতটা ভালোবাসে তা কেন বোঝে না উনি? রায়া কি এতটাও খারাপ? রাদের মাম্মাম রায়া যে রুমে আছে সেই রুমে ঢুকলো। রায়ার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। রাদের মাম্মাম অনেক ভালো মানুষ। এত কোটিপতি হওয়া সত্ত্বেও এতটুকু অহংকার নেই তার মাঝে। রায়াকে উনি বললেন, এখন কেমন আছো মা? জি আন্টি, এখন অনেকটা ভালো আছি। তোমার কাছে ক্ষমা চাইছি মা, রাতের জন্য তোমায় এত কষ্ট পেতে হলো। ছি 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 আন্টি, এসব কি বলছেন? আপনার এভাবে হাত জোর করা একদম ভালো দেখায় না। আর যেহেতু উনি আমার বস, তাই ওনার কথা মতো কাজ করা আমার কর্তব্য। তুমি না অনেক ভালো মা, তোমার মতো যদি সবাই হতো তাহলে কত ভালো হতো। আমারই দুর্ভাগ্য, দুটো ছেলের মাঝে এমন একটা ছেলে জন্ম দিয়েছি যে নিজের ভাই ও মায়ের সাথে এভাবে শত্রুতা করে। আন্টি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রাত একটা কল ধরতে বাইরে গেছিল। এখন
ভেতরে এসে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মাম্মাম আমাদের টিকিট কনফার্ম হয়ে আছে, আমরা পরশু যাচ্ছি। কথাটি শুনে রায়ের বুকটা মনে হয় ফেটে গেল। ও ভেবেছিল হয়তো রাত তাকে একটা সুযোগ দেবে, কিন্তু না, ওর ধারণা তো ভুল। আপনারা চলে যাবেন আন্টি? হ্যাঁ মা, এবার গেলে আর ফিরবো না। যেহেতু এখানে তেমন কেউ নেই, তাই আর ঝামেলা বাড়াতে আসবো না। আর তুমি তিশানে চিন্তা করবে না, কেমন? আমরা ওকে নিউ ইয়র্কে শিফট করিয়ে দিব। আরেকটা কথা, তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ রাখবে, কেমন? জি আন্টি। রায়ার কেবিন থেকে সবাই চলে গেলেও রাত দু একটা কথা বলতে থেকে যায়। রাত রায়ার পাশে এসে বসায়, ভালো লাগলেও কিছুটা দূরে সরে গেল রায়া। নিজেকে রাতের থেকে দূরে রাখবে 2 দিন। কোনোভাবেই রাত যে ওর ভালোবাসা বোঝেনি, তাহলে কিভাবে আর ওর কাছাকাছি যায়? নিজেকে যে অনেকটা ছ্যাঁচড়া লাগবে তার। রাত বলল, আজ 2 দিন দেখছি ঠিক করে কথাই বলছো না, কিছু হয়েছে? কি হবে? যা হবার তা তো আগেই হয়ে গেছে, আর কিছু বাকি আছে কি? এভাবে কথা বলছো না কেন? তো কিভাবে কথা বলবো? দেখুন স্যার, আপনি খুব ভালোভাবেই জানেন আপনার প্রতি আমার ফিলিংসটা, তবুও কেন এমন ব্যঙ্গ করেন? একজনের অনুভূতি নিয়ে এমন করাটা কি ঠিক? না, একদমই ঠিক নয়। তবে একটু ভালো করে কথা বলতে পারো নাকি? কিভাবে কথা বলবো বলুন? কিভাবে? আপনি কি চান আপনার প্রতি আমার ফিলিংসটা আরো বাড়ুক, যাতে আমি আরো কষ্ট পাই? যদি এইটাই চান তাহলে বলুন। রাত আর কিছু না বলেই উঠে চলে গেল। রায়া সেখানে শুয়ে আছে, চোখে জল ছলছল করছে। ডান হাতের অনামিকা দিয়ে চোখের জলটুকু মুছে নেয়। রাতের প্যাকিং চলছে, যা যা অবশিষ্ট স্মৃতি ছিল প্রিয় মানুষদের সব কিছু প্যাক করছে নিজ হাতে। বারবার রায়ার কথা মনে হচ্ছে ওর। আসলে কি রায়া ওর হতে চায় মন থেকে? যদি হয় তাহলে বলছে না কেন? কাল থেকে রায়ের প্রতি ওর একটা মায়া জমেছে। নিজের প্রতিটা কাজে কর্মে সে রায়ের চেহারা খুঁজে পাচ্ছে। ও জানে এসব কিছু অনেক কঠিন, তবুও মন চাইছে রায়ার কাছে যেতে। আজ রাত চলে যাবে, তাই অফিসের সমস্ত কাজ শেষ করে সবার থেকে বিদায় নেয় সে। শুধুমাত্র রায়াই ওর সাথে এয়ারপোর্টে যাবে। রায়া একটা সাদা গোলাপ রাতের বুক পকেটে গুজে দেয় এবং বলে, ফুলটি নিজের কাছে রেখে দেবেন, কেমন? যাতে পরে গিয়ে মনে পড়ে কোনো এক দিওয়ানি মেয়ে আপনাকে অনেক জ্বালাতো, আর তার থেকে বিদায় নিতে আবারও ফরেনে ফিরে এসেছিলাম। রাতের কাছে কথাটি বুকে বাঁধে, তবুও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এয়ারপোর্টে পৌঁছেই রাতের মাম্মাম রায়া ও রাতকে বলে, আমি একটু আসছি, তোরা দুজন একটু দাঁড়া। রাতের মাম্মাম চলে গেলেই ওরা দুজনেই একটা বসার জায়গায় গিয়ে বসে। রায়া দূরে নিজের অনেক চেনা কয়েকজনকে দেখতে পায়। হাতের তালু কপালে বাঁকাভাবে রেখে রেখে ওরই পরিবারের লোকজন আসছে, সাথে এক গাদা লাগেজ ও ব্যাগ। এসব দেখে অনেকটা অবাক হয় রায়া। ওদের দিকে 2 কদম হেঁটে যায় সে। এরপর বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমরা এখানে কি করছো? আর এত লাগেজ ও ব্যাগই বা এখানে কেন নিয়ে এসেছো? বাবা বলল, কেন, রাত বুঝি তোকে কিছু বলেনি? রায়া কিছুটা কনফিউজড হয়ে যায়। পেছনে তাকাতেই দেখে রাত নেই, তবে এটা ঠিকই দেখতে পায় রাত হাঁটু কেড়ে এক গাদা সাদা গোলাপ হাতে বসে আছে। এটা দেখে রায়া শকড, কেননা রায়া ভাবতেও পারেনি এমন কিছু। রাত বলে, আমি জানি তুমি অবাক হয়েছ অনেকটা, হওয়ারই কথা। প্রায় প্রতিটা প্রেমের গল্পেই দেখা যায় নায়ক নায়িকার প্রেমে পড়ে, তবে আমাদের গল্পটা একটু ভিন্ন হলো, তাই না? প্রথমে তুমি, তারপর না হয় আমি। তুমি এই কদিনে কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছ আমার। তোমায় দেখতে না পেলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এতটা কাছাকাছি থেকেও যাই এমন মনে হয়, তাহলে যদি দূরে চলে যায় তাহলে তো মরে যাব। আমি জানি না কেন এলে তুমি আমার জীবনে, তবে এটা ঠিক জানি আমার জীবনে এই তুমিটার অনেক প্রয়োজন, তাই চেয়েও একা যেতে পারবো না। তুমি কি আমার সাথে আকাশ পাড়ি দেবে রায়া? রাত তো একদিকে শিহরিত, অন্যদিকে ও তো মনে মনে ভাবছে,
এই না এলে বাঘে মিস্টার বস, এখন তো তোমার মাথার চুল একটা একটা করে ছিঁড়ব। এই কয়দিন আমায় অনেক কষ্ট রেখেছেন, এখন বুঝাবো আমি কি। রায়া রাদের হাত থেকে ততক্ষণে ফুলের তোড়াটা নিয়ে নেয়। অমনি ঋদ্ধি বলে, একটু দেরি তো করবি, কি বেহায়ার মতো নিয়ে নিলি? সবাই ঋদ্ধির কথা শুনে হো হো করে হেসে দেয়। চারদিক থেকে হাজারো ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় সবাই। রাদের মাম্মা পাশে দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে, কারণ ওনার মনের মতো একজন রাদের জীবনসঙ্গী হতে চলেছে। রাত ও রায়া কপালে কপাল ঠেকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে।